37 সেকেন্ডে একটা রিলেশনশিপের গল্প বলি। আমি যখন বুয়েটে পড়তাম তখন আমাদের ডিপার্টমেন্টে সিনিয়র এক আপু ছিল। ওনাকে আমার ভালো লাগার একমাত্র কারণ ছিল ওনার নাম ছিল হচ্ছে জর্জিনা। তো সেই আপুর সাথে কোনোদিন আমার কথা হয় নাই। ইনফ্যাক্ট উনি আমাকে চিনে বলে মনে হয় না। এখন যে কোথায় আছে তাও যায় না, জার্মানি কানাডা কোথাও না কোথাও আছে। তো সেই জর্জিনা আপুর কথা আমি পুরোপুরি ভুলে গেছিলাম। কিন্তু 2021 সালে যেটা হলো, 21 সালে আমি একটা কোম্পানিতে গেলাম, কনস্ট্রাকশন কোম্পানিতে, সেখানকার কর্মীদের অ্যাসেসমেন্ট করার জন্য। তো সেখানে গিয়ে এক সিনিয়র ভাই পাইলাম, উনি সেই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর। ওনার নাম হচ্ছে জর্জিস। সো এই এতদিন আগের যে জর্জিনা আপু, এই নাম শুনে ওনাকে আবার মনে পড়লো এবং আমি ধরে নিলাম ফ্যান্টাসিতে যে এই জর্জিস ভাই হচ্ছে সেই জর্জিনা আপুর বড় ভাই। তো রিলেশনশিপের গল্প শেষ। তো যেহেতু একটা কর্পোরেট কাজ করতে গিয়ে একটা কর্পোরেশনের জায়গা থেকে জর্জিস ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, তো ভাবলাম যে বাবুলের সাথে জর্জিস ভাইয়ের সাথে আলাপ করা যায় কী নিয়ে। জর্জিস ভাইয়ের সাথে আলাপ করার অনেক টপিক ছিল, কিছু আছে যেটা উনি অন ক্যামেরায় বলতে হয়তো কমফোর্টেবল ফিল করবে না, সেগুলো না করা যেত। এছাড়া ওনার সাথে ওনার শ্বশুরবাড়ির একটা লম্বা আলাপ করা যেত। কিন্তু কেন জানি শেষ পর্যন্ত মনে হলো যে যেহেতু ওনাকে আমার রিলেশনশিপের জায়গা থেকে মনে পড়ছে এবং এখানে জর্জিনা আপু নামটার একটা ইম্প্যাক্ট আছে, সেখান থেকে মনে হলো যে রিলেশনশিপ এবং কর্পোরেট এই দুটা জায়গা থেকে মিলিয়ে যে কর্পোরেট রিলেশনশিপ, সেই দুটা জিনিসপত্র থেকে যে কম্পোজিশনটা তৈরি হয়, সেইটা মনে হয় যে একটা প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট আছে। সো ওনার সাথে তখন মনে হয় যে কর্পোরেট রিলেশনশিপ নিয়ে কথা বললে সেখানে অনেক কথা বলার সুযোগ আছে। তো জর্জিস ভাইকে আমি গত বছর ইনভাইট করছিলাম, কিন্তু বাবরেশ্বর মতো এত ছোটোখাটো সত্যি উনি আসতে চায় না। ওনার আমাকে বারবার বলতেছিল যে নিজের পক্ষে শাহরিয়ার নাজিম জয় না ডাকলে উনি আসবে না। অনেক দিন রিকোয়েস্ট করার পর উনি আসছে। সো যাই হোক, জর্জিস ভাই আপনি আসছেন, এই জন্য আপনাকে থ্যাঙ্কস। তো আপনি যে 1 বছর পর হলেও আসছেন, এটা একটা ভালো ব্যাপার। তো এই যে কর্পোরেট রিলেশনশিপ নিয়ে আপনাকে কথা বলার জন্য ডাকলাম, আপনি কমফোর্টেবল তো নাকি আনকমফোর্টেবল ফিল করছেন? না, অবশ্যই কমফোর্টেবল। এখন একটু আনকমফোর্টেবল এই কারণে যে প্রথমত তুমি শুরুতে একটা খোঁচা দিয়ে দিচ্ছ যে 1 বছর আগে বলছো। 1 বছর আগে বলছো ঠিক আছে, আমি আসলে তোমার এই ব্যাপারটাকে ইন্টারভিউ ব্যাপারটাকে এক ধরনের ভীতি আছে আমার, যে কোন কথা থেকে কি কথা চলে আসবে। আর তুমি যে টপিকটা সিলেক্ট করেছো এর মধ্যে, যেহেতু আমি একটা প্রফেশনাল জায়গায় আছি, প্রায় ধরো মোর দেন 20 ইয়ার্স আমি হচ্ছে একটা কর্পোরেট লাইফে আছি। আমার এখন যে অর্গানাইজেশনে আছি সেটা থার্ড অর্গানাইজেশন। তো সেটা নিয়ে কারণ ইন্টারনাল অনেক ইস্যু চলে আসতে পারে, এটা নিয়ে কথাবার্তা বলা সেন্সিটিভ বিষয় আসলে। তো অ্যাভয়েড করতে চাওয়ার এটা একটা কারণ আসলে, এছাড়া অন্য কোনো কারণ নেই। আর তোমার মতো একজন ইন্টেলেকচুয়াল লোক আমাকে আসলে ইনভাইট করেছে, আমি সম্মানিত বোধ করছি আসলে। এতটা সম্মান পাওয়া, আপনি যে কথাগুলো বলতেছেন এইগুলাকে কি কর্পোরেট এটিকেট বলে না? এটা চালাতে হয় আসলে। তুমি হয়তো বা অপ্রিয় কথাটা বলে ফেলেছো, কিন্তু এখানে অনেক ধরনের প্রশংসা, অনেক ধরনের স্তুতি বলা লাগে, যেটা তুমি ভিতরে ভিতরে কনফার্ম হয়ে গেছো যে তুমি স্তুতি করছো, কিন্তু তারপরও বলা লাগে। তোমার ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না, কারণ তোমার সাথে আমার রিলেশনটা একেবারেই ক্যাজুয়াল, এখানে কোনো ফর্মাল কোনো বিষয় নেই, তোমাকে যে কোনো কিছু বলা যায়। তো অন ক্যামেরা হয়তো বলতে পারছি না আমি, কিন্তু যে কোনো কিছু তোমার সাথে রিলেশনটাই সেরকম। তবে কর্পোরেট ব্যাপারটা এরকম যেখানে অনেক শো অফের ব্যাপার আছে। আচ্ছা, আমরা যখন ভার্সিটিতে পড়তাম তখন হচ্ছে সাবমেরিন ব্লগ খুব জনপ্রিয় ছিল। তো ওখানে যেটা হইতো যে তখন কর্পোরেট শব্দটাই ছিল খুব নেগেটিভ, কর্পোরেট কালচার, কর্পোরেট এইটা সেটা। সো আমি যখন 2010-এ একটা কোম্পানিতে ক্রিয়েটিভ কনসালটেন্ট ছিলাম, আমার এক জুনিয়র আমাকে বলতেছিল যে আপনি তো আসলে একজন কর্পোরেট ভৃত্য। তো এই যে কর্পোরেট ভৃত্য মানে চাকরিজীবীকে যে কর্পোরেট ভৃত্য বলা, এইটা কি মানে এই টার্মটার সাথে আপনার আসলে কীরকম একাত্মতা কতটুকু, বা আপনি এটাকে কতটা করেন, ফিল করেন বা ডিজোন করেন? এটাকে তো আর হচ্ছে অস্বীকার করার কোনো উপায় নেই। কর্পোরেট ভিত্ত ব্যাপারটা একেবারে একটা শাব্দিকভাবে যেরকম, এটা একটা একেবারে চাকরি করছে মানে তো চাকর আসলে, কারো না কারো চাকর তো দিন শেষে। যে এখানে নিজের হচ্ছে ডিসিশন বলো বা নিজের ইনজিনিউরিটি বলো বা এটা ইউজ করার সব ক্ষেত্রে সুযোগ থাকে না। এখানে রেসপেক্টিভ যে চেইন আছে সেই চেইনের নির্দিষ্ট ছক থাকে, সেই ছক অনুযায়ী চলা লাগে। তো বৃত্ত ব্যাপারটা একেবারেই
হয়তো বা নেগেটিভ শোনা যাচ্ছে, কিন্তু প্রসেসটা আসলে একই রকম। এটা আমরা এই প্রসেসই চলি, আসলে এই প্রসেস চলতে হয়। কিন্তু যে ওনার, সেও তো একটা সিস্টেমের ভৃত্য, তাই না? মানে তাকে মাসে আর্ন করতে হয়, তার স্যালারি দিতে হয়, তার আবার ট্যাক্স দিতে হয়, সেও তো কোনো না কোনো একটা সিস্টেমের ভৃত্য। ইভেন যদি আমরা সম্রাটের কথা চিন্তা করি, সম্রাটও তো আসলে একটা সিস্টেমের ভৃত্য। সো তাহলে শুধুমাত্র চাকরিজীবীদেরই কেন কর্পোরেট ভৃত্য বলা হবে? সম্রাট আসলে, সম্রাটকে আমি আসলে ব্যবসায়ী হিসেবে দেখছি না। মানে আমি অনেকেই ওনার ব্যাপারে নেগেটিভ পজিটিভ হোয়াটএভার অনেক কিছু বলবে, কিন্তু উনি তো ব্যবসায়ী ছিলেন। এই সম্রাট বলতে এম্পায়ার সম্রাট বলছে। ও এম্পায়ার কথা বলছো, আচ্ছা। তো এখন ডেফিনেটলি সেও তো একটা সিস্টেমের মধ্যে থাকে। তবে যদি মালিক পক্ষের কথা বলো আর কি, যেটা তুমি বলতে যাচ্ছ, যে ওনারশিপ যাদের থাকে, সেক্ষেত্রে আসলে ডিসিশন মানে নিজের মতো সাজানোর অনেক বিষয় থাকে। আমি চাই না তো চাই না, আমি চাচ্ছি তো চাচ্ছি। সাপোজ ধরো যে আমার ধরে নিলাম যে আমি একটা ব্যবসা ওন করছি, এটা আমার সাবঅর্ডিনেট যারা আছে তারা হয়তো ভাবছে যে তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে, আপনার এই প্রসেসের কারণে বা এই প্রসিডিউরের কারণে আমাদের এই লস হচ্ছে বা হোয়াটএভার, আমার সুনাম ক্ষুণ্ণ। তো আমি সেটা উপেক্ষাও করতে পারি, আমার এই স্বাধীনতা তো থাকে, ঠিক আছে, যদি আমি কোনো একটা বিজনেস ওন করি। কিন্তু যদি চাকরি করি সেক্ষেত্রে সে স্বাধীনতাটা আসলে থাকে না, এটা সম্ভব হয় না। একটু ইলাবোরেট করি। আমার বর্তমান যে কর্মক্ষেত্র, সেখানে যেহেতু একেবারে মালিক পক্ষের পরেই হয়তো আমি দেখছি, তো সেক্ষেত্রে হয় কি যে আমার মাঝখানে ব্রিজ হয়ে কাজ করছি আমি। নিচে আমার হচ্ছে অ্যাটলিস্ট 300-350 এমপ্লয়ি, সাথে আরও অনেক সাবকন্ট্রাক্টর, সাপ্লায়ার, অনেক কিছু আছে, আর উপরে মালিক পক্ষ। তো যেটা হয় যে আমার ব্যক্তিগত ডিসিশন, ধরো 10টা ইস্যু দাঁড়ালো, এই 10টার মধ্যে 8টাতে আসলে কনফ্লিক্ট হয় ওনারের সাথে। কনফ্লিক্ট হয় মানে হচ্ছে ডিসিশনটা আলাদা হয়, কনফ্লিক্ট কথাটা নেগেটিভ শোনা যাচ্ছে। তো এই 8টার মধ্যে দেখা যায় যে আমি কিছুটা লাকি বলবো এই কারণে যে 8টার মধ্যে অ্যাটলিস্ট 1টা বা 2টাতে আমি অ্যাটলিস্ট তাদেরকে বোঝাতে সক্ষম হই যে এটা চেঞ্জ করা দরকার, আর 6টাতে আমি আসলে কম্প্রোমাইজ করে ফেলি। তো এই ডিফারেন্সটা এই জায়গায় আসলে, এই যে কম্প্রোমাইজ করো, এটা কিন্তু মালিক হলে কম্প্রোমাইজ করার প্রয়োজন ছিল না। আমি যদি ওই জায়গায় হতো, আমি কিন্তু সেই 10টায় আমি আমার মতো করে করতাম। কিন্তু আচ্ছা, এই বিষয়ে যদি আরো আর্গুমেন্টে যায়, তাহলে সেটা কর্পোরেট রিলেশনশিপের জায়গায় দেখা যায় সেটা আসলে এমপ্লয়ি রিলেশনশিপ অন্যদিকে চলে যাচ্ছে। তো আমি এই জায়গায় আসি যে আপনি কর্পোরেট রিলেশনশিপ বলতে যেটা আমি ফিল করতেছি, বলতে চাচ্ছেন যে রিলেশনশিপটার মূল ভিত্তি হচ্ছে প্রয়োজন, সেখানে বন্ডিং বা অ্যাটাচমেন্টটা সেকেন্ডারি ইস্যু। সো তাইলে কি কলিগের সাথে যে রিলেশনশিপ, কলিগের ওইটা কি কর্পোরেট রিলেশনশিপ নাকি এটা ক্যাজুয়াল রিলেশনশিপ? কলিগ কি বন্ধু হতে পারে? এটা গল্প দিয়ে আসলে এটার অ্যান্সার দিতে চাই তোমাকে। আমি তখন তোমার হচ্ছে ইভিনিং MBA করছি ঢাকা ইউনিভার্সিটিতে, ম্যানেজমেন্ট পড়ছি। যেহেতু সেটা আরেক ইতিহাস, কেন পড়েছি ম্যানেজমেন্ট, তুমি আরেকদিন সুযোগ দিলে সেটা নিয়ে কথা বলতে পারো, এটা আরেক ইতিহাস ছিল। তো প্রতিদিন আমি তখন আমি বাংলা লিঙ্কে ছিলাম, আমি সারাদিন অফিস করে সন্ধ্যার সময় আমি ক্লাস করতে চলে যাই। তো ওখানে একজন খুব শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন, আমার শ্রদ্ধেয় বলছি, মানে আমি একেবারে বাই হার্ট তাকে আসলে শ্রদ্ধা করেছি, তার অ্যাটিচিউডের জন্য, তার হচ্ছে পড়ানোর জন্য না, পড়ানোর ব্যাপারটা আমার কাছে কখনোই মুখ্য বিষয় ছিল না। তো এই ভদ্রলোক একটা কথা বলেছেন যে কোনো একটা ক্লাসের মধ্যে, ভদ্রলোক নাম আলী আক্কাস, উনি বেঁচে আছেন কি না, বা অবশ্যই রিটায়ারমেন্টে গিয়েছেন, কারণ যখন আমি MBA করছি তখন 2006-07 ঘটনা, এর মধ্যে তো 18 বছর পার হয়েছে, তখনই উনি পৌর। তো রিটায়ারমেন্টে অবশ্যই গিয়েছেন, এবং বেঁচে আছেন কিনা আমি জানি না, যদি বেঁচে থাকেন আল্লাহ উনাকে সুস্থ রাখুক। তো উনার একটা কথা দিয়ে আসলে শুরু করতে চাই। উনি একদিন আমরা একটা গ্রুপ গ্রুপ স্টাডি করছিলাম, যে কোনো একটা টপিকের উপর উনি গ্রুপ ভাগ করে দিয়েছিলেন। এটার রেজাল্টের যখন এটার প্রজেক্ট আকারে আমরা সাবমিট করি, এটা রেজাল্ট দেওয়ার সময় উনি একটা কথা বলছিলেন যে বন্ধুত্ব ব্যাপারটা কিন্তু এই টেবিলই শেষ, এরপরে কিন্তু আর কোনো বন্ধু হবে না। তোমরা যে লাইফে অনেকেই তখন আমি তখন অলরেডি তখন প্রফেশনাল, অনেকেই হয়তো চাকরি বাকরি করতো না, এই কথাটা একেবারে ফ্রেশ এসে হয়তো বা গ্র্যাজুয়েশন করে এসে MBA করছে। তো উনি বলছে যে বন্ধুত্ব ব্যাপারটা এখানে শেষ, এরপরে কোনো বন্ধু তৈরি হবে না। প্রফেশনাল লাইফে যেটা হবে, আমি কর্পোরেট কালচার যেটা বলছি,
এখানে আসলে রিলেশনটা হবে এনিমি অর নট এনিমি, এখানে কোনো বন্ধু হওয়া সম্ভব না। আচ্ছা, আমি মনে তোমার কোশ্চেন অ্যান্সার দিয়েছি। ওকে, তো এই যে কলিগ যে তাহলে হচ্ছে নট এনিমি হয়, তো এই যে যে সমস্ত কলিগ নট এনিমি হয়, তাহলে এদের সাথে কি ভার্সিটি লাইফে দেখা যায় ফ্রেন্ড হইতো, নাকি তখনও এই নট এনিমি থাকতো? আসলে এই প্রফেশনাল জায়গাটা আসলে স্বার্থ সংশ্লিষ্ট, একদম সোজা ব্যাপার। এখন যদি তুমি আমি আমাদের স্টুডেন্ট লাইফের কথা চিন্তা করি, আমরা যে সময় আমরা ভার্সিটি বল বা কলেজে যখন ছিলাম, আসলে বন্ধুদের সাথে ব্যাপারটা একেবারেই বন্ধু কেন বলছি আমরা, কারণ স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার ছিল না তখন আসলে। মানে এই কারণে ওই একসাথে আরেকজনের জন্মদিন পালন বলো বা একসাথে ঠাটারি বাজারে খাইতে যাওয়া বলো অথবা নীরবে খাইতে যাবো, এই ব্যাপারটা এই যে রাত জেগে আমরা, আমার মনে আছে ভার্সিটিতে, তুমি হলে ছিলে বোধহয়, তো দেখা যায় তো যে আমরা সারা রাত জেগে রাতে কাট খেলে ভোরবেলা গেছি নাস্তা করতে ইয়াতে। এই যে বন্ডিংটা তৈরি হয়েছে, এটার মূল কারণ আসলে কোনো স্বার্থ ছিল না। স্বার্থ ব্যাপারটা যখনই আসবে তখন আসলে কোনো ভালো তোমার ফ্রেন্ডশিপ সম্ভব না। একটা জিনিস খেয়াল করো, আমাদের অন অ্যান অ্যাভারেজ প্রায় সকল ফ্যামিলিতে ভাই বলো বা ভাই বোনে বা বনে বনে দ্বন্দ্ব আছে। একদম রিসেন্ট ঘটনা যে আমাদের ট্রান্সকম গ্রুপের মতো অনেক বড় একটা জায়ান্ট কোম্পানি, আমি এটার বিশাল ইতিহাস আছে, এটা সম্পর্কে ডিটেল আর বলা যায় যে শুধুমাত্র লতিফুর রহমান মারা যাওয়ার পরে কিন্তু বনে বনে একেবারে একজন, ইভেন এক বোন আরেকজনকে একেবারে জেলখানে, আরেকজনের সন্তানকে জেলখানে বন্ধ নিয়ে গিয়েছে। তো এটার মূল কারণ হচ্ছে স্বার্থ, ধন সম্পদের বিষয়। তো প্রফেশনাল লাইফে ব্যাপারটা একই রকম থাকে, এখানে শো করার বিষয় থাকে, একজন আরেকজনকে টেক্কা দিয়ে ওঠার বিষয় থাকে, প্রমোশনের ইস্যু থাকে, ইনক্রিমেন্টের ইস্যু থাকে, সুবিধা নেওয়ার বিষয় থাকে। এই যেহেতু স্বার্থের বিষয় আছে, এই কারণে বন্ধুত্ব সম্ভব না। ওকে, সো কর্পোরেট কালচারের যে কথাটা আমরা শুনি, এটা তো মূলত দেখা যাচ্ছে এমএনসি বা টেলকোগুলোর ক্ষেত্রেই বেশি বোধহয় শোনা যায়। লোকাল কোম্পানি যেগুলো আছে সেগুলোও কি কর্পোরেট, সেইগুলোতে যে কর্পোরেট সম্পর্ক বা কর্পোরেট কালচার সেইটা আর এমএনসির ওইটা কি কাছাকাছি, নাকি আপনার মনে হয় যে এইখানে আসলে কর্পোরেটের আন্ডারেও আসলে অনেক ধরনের আমব্রেলা আছে? লাইক আপনি যেহেতু বাংলা লিঙ্কে কাজ করছেন, আমরা এখন যেটা কাজ করছেন সেটা একটা লোকাল কোম্পানি, সো দুটাকেই যদি কর্পোরেট বলা শুরু করি, মানে কর্পোরেশন যেহেতু কর্পোরেট একটা জায়গা, দুই জায়গার যে কালচার, এটা কি তাহলে ওইখানের আন্ডার কি তাহলে আমব্রেলা আলাদা নাকি একই? আসলে জিনিস একই, আসলে শুধু তোমার আধারটা আলাদা, মানে প্রকাশটা ভিন্ন। একেবারে এমএনসির কথা যেতে বলি, যেহেতু বাংলা লিঙ্কে আমি প্রায় 10 বছর ছিলাম, এইখানে একেবারে র ফর্মে আসতো না কনফ্লিক্টগুলো। মানে সেই মালিককে তো আর আমরা ওখানে পাইনি, মালিক তো অনেক দূরে। তো এই কলিগের সাথে যে রিলেশনটা, এটার মধ্যে একটা রাগ ঢাক ব্যাপার থাকতো, একজন আরেকজনকে টেক্কা দেওয়া বলো বা সুপারসিড করা বা আরেকজনকে দমায়ে নিজে উপরে ওঠা, এই ব্যাপারগুলো একেবারেই একটা, এটার অন্য আর্ট আছে আসলে। লোকাল ফার্মগুলোতে হয়তো ওই আর্টটা নাই, আমরা র হয়ে যায়, ওপেন হয়ে যায়। ছোটোখাটো বিষয়ে দেখা যায় যে কলিগের ভুল মালিকপক্ষ বা ম্যানেজমেন্টের কাছে ধরে দেওয়ার চেষ্টা করি। তো এখন তো ধরো যে আমার তো একটু বয়স হয়েছে, তো শুধু একেবারে তো নিচের দিকে নাই আমি, তো দেখা যাচ্ছে যে আমার কলিগ যারা আছে, আমার সাথে যারা কাজ করছে, তারাও দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে, কারণ এই জিনিসগুলো থেকে পার হয়ে আসছে আসলে, দেখা যাচ্ছে যে শুধুমাত্র শো অফ করার জন্যই একজন আরেকজনের দোষগুলা হচ্ছে প্রকাশ করছে এবং হচ্ছে গোপনে করছে, এটা সুবিধা নেওয়ার জন্য হোক অথবা তার কলিগকে দমানোর জন্য। এটা লোকাল ফার্মগুলোতে হচ্ছে হয়তো ওপেন, মানে এরকম র ফর্মে, কিন্তু এমএনসিগুলোতে একটু অন্য ফর্মে হয়, এত ইয়াতে হয় না। আমার বাংলা লিঙ্কে থাকা অবস্থায় একটা প্রমোশন প্রতি বছর আমাদের তোমার প্রমোশনের ইস্যুটা আসতো এপ্রিল মাসে, জানুয়ারি মাসে শুরু হতো। তো আমার একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে গেছি, মানে আমি এমন একটা জিনিসের শিকার হয়েছি, এটা অনেক বড়, প্রায় বছর দুয়েক পরে আমি জানছি যে আসলে আমি আসলে একটা ঘটনার শিকার হয়ে গেছি। তো ডিফারেন্সটা শুধুমাত্র তোমার আধারটা আলাদা, মানে তোমার খোলসটা আলাদা, বাকি সব একই, প্যাটার্ন একই। আচ্ছা, তাহলে এই যে বিভিন্ন লিডারশিপের যে সমস্ত বই আমরা দেখি, বিভিন্ন এই সিইওদের লেখা, বিদেশি সিইওদের, যে টিম বিল্ডিং, তারপর হচ্ছে যে টিম ফাংশন, কালচার, ভ্যালুস, বা হচ্ছে কি বলে ইন্টিগ্রিটি, এই যে এই সমস্ত যে কথাবার্তা, এইগুলা কি তাহলে হচ্ছে লোকজনকে জাস্ট এইগুলোকে এক ধরনের শো অফ, নাকি এইগুলো আসলে কিছু ম্যাটার করে? এইগুলা মানে
টিম বিল্ডিংয়ের যে ব্যাপারটা আসলে বিশেষ করে এমএনসিগুলোতে যেটা হয় যে এক কলিগের সাথে, বিশেষ করে কলিগ যদি নির্দিষ্ট ডিপার্টমেন্টের মধ্যে হয় তবু কিছু একজন আরেকজনের মধ্যে ইন্টারপার্সনাল রিলেশন থাকে, কিন্তু অন্য ডিপার্টমেন্টগুলোর সাথে একেবারেই থাকে না। যেমন ধরো যে তো বাংলা লিঙ্কের এমন কিছু ছেলেপেলে আছে যেগুলা পরে দেখা হয়েছে আমি তাদের সাথে আমার কথাই হয় নাই, মানে এই যে একেবারে যে যার মতো করে চলে। তো এমএনসিগুলার বিশেষ করে বড় কোম্পানিগুলোর আর থাকে যে এই চেনা জানাটা যেন হয়, আর বাকি টিম বিল্ডিংয়ের ব্যাপারটা আসলে খুব একটা ইফেক্টিভ কোনো বিষয় থাকে না এখানে, জাস্ট চেনা জানার বিষয়, আর কোনো বিষয় থাকে না। সো কর্পোরেট রিলেশনশিপের এইখানে একটা খুব বড় পয়েন্ট হচ্ছে ফ্রেশাররা দেখা যাচ্ছে যে ফ্রেশাররা চাকরি ছাড়ার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বলে হচ্ছে তাদের সাথে খুব মিসবিহেভ করা হয়, তাদেরকে দেখা যাচ্ছে যতটুকু স্যালারি দেয় তার চেয়ে অনেক বেশি খাটানো হয়। সো এই রিলেশনশিপের এই গ্যাপটার পেছনে তাহলে কারণ কি, মানে এইটা কেন তাহলে ওই শো অফ দিয়ে এই গ্যাপগুলো এত দিনেও কেন কাটানো যায় না বলে আপনার মনে হয়? এখন তুমি তো একদম ফ্রেশারদের কথা বলছো যে তাদের চাকরি ছাড়ার পিছনে যেসব হয়তো তাদের সাথে আপনি ফেসবুকে দেখেন না যে তাদেরকে স্যালারি দেয় হচ্ছে 20,000, খাটায় হচ্ছে এই 50,000 টাকার এর মতো, এন্ট্রি টাইম আছে, এক্সিট টাইম নেই, নানা ধরনের কথাবার্তা, ম্যানেজমেন্ট মিসবিহেভ করে, এই সমস্ত কারণে চাকরিও ছেড়ে দেয়। সো ওটা এগুলো তো আপনার জানার কথা মেবি। ডেফিনেটলি আমি তো এটার ভিতর দিয়ে আসছি, আসলে না জানার কোনো বিষয় নেই। এক্ষেত্রে তোমাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলি আগে। আমার প্রথম যে চাকরি আমি যে চাকরিতে শুরু করেছি বাংলা লিঙ্কের আগে, আমি একটা লোকাল ফার্মে ছিলাম, সেটা টাওয়ার সাপ্লাই কোম্পানি। সেখানে আমার স্টার্টিং স্যালারি ছিল 6,000। কত সালের কথা? 6,000 2004 সালে। 2004 সালে আপনি 6,000 টাকা স্টার্ট করছেন? আচ্ছা। না, 6,000 টাকাকে তুমি হয়তো তুমি ভাবতেছো সেই সময় 6,000 টাকা অনেক অনেক টাকা, খুব বেশি হওয়ার কথা না। না, 6,000 টাকা যে খুব বেশি না, তোমার একটা খালি হিসাবটা বলি। আমার অফিস লোকেশন ছিল হচ্ছে বনানী। দুপুরবেলা ভাত খাইতে যে জায়গায় ওই যে তোমার নর্থ সাউথ ইউনিভার্সিটির যে গলিটা আছে ওখানে আমরা লাঞ্চ করতে যেতাম। সবাই ম্যাক্সিমাম জন ফ্রেশার ছিল, 3-4 জন বন্ধু ছিল আমাদের। তো দুপুরবেলা ভাত খেতে লাগতো হচ্ছে সম্ভবত আমার যতদূর মনে পড়ে 80 টাকা লাগতো বোধহয় যে আমাদের ইয়েতে। তো 80 টাকা, আমাদের অফিস তো প্রায় মোর দেন 25 দিনের বেশি ছিল। কোনো গেছে, কোনো মাস গেছে আমি শুক্রবার অফিস করেছি। তো 25 দিনেরকে যদি 25কে যদি তোমার 80 দিয়ে গুণ করো কত আসে? 2,000 টাকা শুধু আমার খাবার পিছনে গেছে। মোহাম্মদপুর থেকে আমি প্রথমে টেম্পুতে পরে বাসে করে 3টা, এরপর রিক্সা করে 3টা ট্রান্সপোর্ট চেঞ্জ করে আমি হচ্ছে ইয়াতে আসতাম, এই অফিস আসতাম। তো আমার এই দুপুরের লাঞ্চ এবং যাতায়াতে আমার 6,000 টাকা শেষ হয়ে যেত। তো 6,000 টাকা কিন্তু তুমি বড় করে দেখার কোনো বিষয় না, দেখতেছি না তো। কারণ হচ্ছে 2006 যখন আমি টিউশনি করতাম তখনই তো আমি 5,000 টাকা বেতন পাইছি। তোমার মতো অনেক লোক আছে যারা আসলে আর চাকরি বাকরিতে ঢুকতে পারে না, ভাবছে যে 3টা টিউশনি করে তার বাকি জীবন কাটাবে। ফলে মাত্র 2 বছরে 5,000 টাকা যদি হয়, তার মানে তো 6,000 টাকা 2 বছর আগে আমার কিছু ছিল না। 6,000 টাকা কোনো টাকা ছিল না আসলে, মানে কারণ যখন আমি তোমার ওই সময় ওটার পরপর এমবিএতে ভর্তি, আমার মনে আছে যে এমবিএ টিউশন ফি, প্রথম যে টিউশন ফিটা সেটা আমার বাবার কাছ থেকে নিতে লাগলো, মানে সম্ভবত 27,000 বা সামথিং এরকম লাগছিল বোধহয়। কিন্তু ওই টাকাও আমার কাছে ছিল না, আমার বাবার কাছ থেকে সাপোর্ট নিয়ে 15,000 বা সামথিং ওনার কাছ থেকে নিয়ে তোমার ভর্তি হওয়া লাগছে। তো এই গল্পটা বলার মানে এই ইতিহাসটা বলার কারণটা হচ্ছে যে এই যে আমাকে 6,000 টাকায় নিল, 6,000 টাকা আমি কোম্পানিকে কী দিচ্ছি, আমার ভ্যালু কী কোম্পানিতে? প্রথমত হচ্ছে একজনকে, বিশেষ করে যদি আমাদের ট্রেডের কথায় ধরে, ইঞ্জিনিয়ারিং যারা যে এই লাইনে যারা আছে, একজনের হচ্ছে যে ট্রেডই থাক, তোমার রিয়েল এস্টেট হোক বা বেসিক কনস্ট্রাকশন হোক, অন্যান্য যা রোডস হোয়াট এভার যে জায়গা, একজনকে আসলে কাজের ফরমেশনটা বোঝাইতে 1 বছর লাগে। ঠিক আছে? এখন যেমন ধরো যে আমি যে জায়গায় আছি সেখানে ইনিশিয়াল স্যালারি হয়তো বা এখন ওই রকম হয়তো বা 10,000 টাকা দিই আমরা। এরপরে তার হচ্ছে সাইটের অ্যাকোমোডেশন আছে, এরপরে তার খাওয়া দাওয়ার বিষয় আছে, সেটা প্রায় 4,500 টাকা যায়। তো এই 1 বছর এই 10 আর 4 যে 14,000 টাকা, এই 14,000 টাকা, হ্যাঁ অনেকেই বলে, আমাদের কলিগদের মধ্যে অনেকেই বলে যে দারোয়ানকে স্যালারি দিচ্ছে 12,000 টাকা আর ইঞ্জিনিয়ার স্যালারি 10,000 টাকা। হ্যাঁ, এটার ডিফারেন্সের কারণ আছে। কারণটা হচ্ছে যে
এই যে লোক হচ্ছে সিকিউরিটির কাজ করছে তার 12,000 টাকা, পরের বছর তার বেতন বাড়বে ম্যাক্সিমাম 500 টাকা। আর এই আমার অর্গানাইজেশন বলি যে ছেলেটাকে আমি হচ্ছে খিলক্ষেতে একটা প্রজেক্টে নিয়েছিলাম, তার বেতন 6,000 বা 8,000 টাকা ছিল। সে আমাদের এখানে ওই প্রজেক্টের একদম শেষ পর্যন্ত থাকলো, ধৈর্য সহকারে থাকলো। এরপরে সে তাকে এখন একটা প্রজেক্ট একাই চালাচ্ছে, সে কোনো পিএমের আন্ডারে না, সেই ডিপিএম হিসেবে বা পিএম হিসেবে সে চালাচ্ছে। সে 6,000 টাকা বেতনে সে ছেলের বেতন এখন 40,000 টাকা পায় উইদিন 2 ইয়ার্স। দারুণের ক্ষেত্রে তারা সম্ভব না, ওই 2 বছরের বেতন হয় 500 করে 1,000 বাড়বে। দারুণ যখন রিটায়ার করবে তখন তার বেতন হয়তো 20-22 টাকা উঠবে ম্যাক্সিমাম। কিন্তু এই ইঞ্জিনিয়ার কিন্তু যখন রিটায়ারমেন্টে যাবে তার যদি সে এটা ডেডিকেশন যদি থাকে তার বেতন তো তখন 2 লাখ 3 লাখ হয়ে যাবে। দারুণের ক্ষেত্রে সেটা সম্ভব না। তো কাজেই ইনিশিয়াল স্টেজে ফ্রেশারদের ক্ষেত্রে যে প্রবলেমটা আসলে আমাদের আসলে কন্ট্রিবিউট করার কিছু থাকে না। আর আমাদের পড়াশোনার যেভাবে আসলে পড়াশোনা, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যেভাবে আমরা পড়াশোনা করছি আসলে বাস্তবকেন্দ্রিক না, শুধু শুধু গাদা গাদা বইপত্র পড়ি আমরা। সব যে অমূলক এমন না, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমরা শুধু শুধু পড়ছি, সময় নষ্ট করার প্রয়োজন। এর চেয়ে বেটার হচ্ছে মানে আমাদের কনস্ট্রাকশন যারা, আমার ট্রেডের কথা যদি বলি, যে রেসপেক্টিভ ইঞ্জিনিয়ারিংটা কোনটা কীভাবে চলছে এগুলো প্র্যাকটিক্যালি শেখানো দরকার। শুধু শুধু এই গাদা গাদা বইপত্র পড়ে আমাদের অ্যাকোমোডেট করতে প্রবলেম হয় আসলে। মানে ইঞ্জিনিয়ার যারা আমার লাইনের, আমার লাইনের কথা যারা বলছে, তাদের এই কর্পোরেট জায়গায় অ্যাকোমোডেট করতে প্রবলেম হয়। আর আরেকটা পয়েন্ট তুমি বলেছো মিসবিহেভ। এখন মিসবিহেভের ভিতরেই তো ফাইন টিউনিং হয়ে আসবে, ওর মধ্যে তো সে তৈরি হবে। আর তোমার মধ্যে তো তোমার বাসা বাড়ি না, এটা তোমার ফ্যামিলি না যে তোমাকে সুন্দর করে সবাই আসো বাবা তুমি তো ক্লান্ত হয়ে গেছো, তোমার মাথাটা একটু ঘামটা একটু মুছে, এরকম হবে না তো। এই হার্স কথাগুলাকে মিসবিহেভ হিসাবে ম্যাক্সিমাম, হ্যাঁ মিসবিহেভ যে কেউ করে না এমন না, নিশ্চয় কোথাও কেউ করে। আমার বিভিন্ন জায়গায় আমিও অনেক জায়গায় মিসবিহেভের শিকার হয়েছি। তোমার এখন যে জায়গায় আছে, আমার বাংলালিংকের কথাই বলি। বাংলালিংকে যখন একটা সময় আমি রেগুলার চিটাং যাইতাম, তো আমার ট্রেড ছিল হচ্ছে বাংলালিংকে ইন বিল্ডিং সলিউশন। হচ্ছে কোন ইন বিল্ডিং সলিউশন মানে বিল্ডিং, হাইরাইজ বিল্ডিংয়ের ভিতরে যে নেটওয়ার্কের প্রবলেম, এটা নিয়ে কাজ করতাম আমি। তো আমার একটা সময় আমার লোকেশন ছিল ঢাকা আর হচ্ছে চিটাং। আমি প্রতি সপ্তাহে চিটাং যেতাম, রোববার যেতাম, বৃহস্পতিবার ব্যাক করতাম। তো চিটাং খাতুনগঞ্জের নাম শুনেছ কি? আরও তার কি বিভিন্ন রকম মালামালের। এখানে এক মার্কেটে গিয়েছে, আমাদের কর্পোরেট সেলস যারা আছে ওদের কমপ্লেনের এগেনস্টে একটা মার্কেটে গিয়েছে এক ভদ্রলোক, মার্কেটের যিনি মালিক, ওনার তো অনুমতির বিষয় আছে, ওনার সাথে আমাদের এগ্রিমেন্ট হতে হবে, আমি ওনার ড্রয়িং নিব, ওনার সাথে অনেক কিছু আছে। তো মালিকের সাথে পরিচিত হওয়ার জন্য আমি হাত বাড়াই দিছি, উনি আমার হাত সরাই দিছে, মানে উনি হ্যান্ড চেক করবে না। আচ্ছা, আমাকে বসতেও বলে নাই, আমাকে জিজ্ঞাসা করছে যে বাংলালিংকের দাম কত, কয় টাকা দিয়ে কেনা যায়। তো এইরকম ওটাও ইনিশিয়াল স্টেজ। ধরো যে আমি আগে 1.5 বছর চাকরি করছি, এরপরে ধরো যে প্রফেশনাল লাইফে 3 বছরের মধ্যে ঘটনা। তো এরকম মিসবিহেভের শিকার তো বিভিন্ন জায়গায় হব আমরা। আমাদের পছন্দ মতো সব জিনিস তৈরি রেডি হয়ে থাকবে এটা আশা করার কোনো কারণ নেই। ক্লায়েন্ট তো আর অফিসের কেউ না, মূলত অভিযুক্ততা থাকে অফিসে যারা থাকে, একই ব্যাপার তোমার সব জায়গায়। সে কোনো কোনো ক্ষেত্রে অফিসের কলিগও তোমার ক্লায়েন্ট। সাপোজ ধরো যে আমার কি বলে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ক্লায়েন্ট তো আমি এক সময়, অথবা সে আমার এক সময় ক্লায়েন্ট। তো ইন্টারনাল ক্লায়েন্ট তো আমরা একজন আরেকজনের। তো কাজেই এই ইন্টারনাল রিলেশনের সময় এরকম যেটাকে আমরা কথাবার্তা হার্টসলি বলে থাকি বা কলিগরা বলে থাকে, এটাকে অনেক সময় আমরা মিসবিহেভ হিসেবে নেই। এটাকে পরিবেশটাকে অ্যাকসেপ্ট করতে হবে আসলে। আচ্ছা, সো কর্পোরেট কালচারের আর একটা প্রধান যেটা শোনা যায় সেটা হচ্ছে যে তেলবাজি এবং হচ্ছে ব্যাকবাইটিং। তো এই যে তেলবাজি এবং ব্যাকবাইটিং, প্রথমটা ধরেন তেলবাজির যে কথাটা, এইটাকে আবার অনেকে কাউন্টার হিসেবে বলে যে তেলবাজি করাটাও তো একটা স্কিল, তুমি করতে পারো না কেন। আর একটা হচ্ছে ব্যাকবাইটিং যেটা, সো ব্যাকবাইটিং তো মানে বাঙালি কম বেশি মনে হয় একটু ব্যাকবাইটিং প্রায় সজ্ঞানে অজ্ঞানে করেই, আড়ালে থাকলে আর একজনের ব্যাপারে একটু পরনিন্দা করা, কথা লাগানো, এটা তো মানে বাঙালির ইনবিল্ট ক্যারেক্টার। আপনার ব্যাপারে কি মানে ব্যাকবাইটিং এবং এই যেটা তেলবাজি ব্যাপারটা, এটাকে অস্বীকার করা তো মানে আমরা
তেলবাজি পছন্দ করে না এরকম কোনো এমন কোনো মানুষ নাই আসলে। বুয়েটের এক বড় ভাই আমাদের, শাকুর ভাই নাম বলি ওনার, উনি একটা গল্প শোনাইছিলেন। গল্পটা বলি তোমাকে, যে অফিসের এক বস তেল দিতে গেলেই, মানে তার কোনো প্রশংসা করতে গেলেই হচ্ছে সবাইকে সে ঝাড়ি দেয়। হেই বেটা, তুই ঝাড়ি দিতে আসছস, আমাকে তেল দিতে আসছস, ভাগ, তোর কাজ আছে, কাজ কর। তো কোনো এক দুষ্ট ছেলে চিন্তা করলো যে এরা খুশি করা যায় কেমনে। তো যাই হোক, সে বসকে বলতেছে যে বস, সবাইকে তেল দেওয়া যায়, একমাত্র আপনাকেই দেখলাম যে তেল দেওয়া যায় না। তো এই কথা শুনে বস এসে দিয়েছে, খুশি হয়েছে আর কি। তো খুশি হয়ে তার ছেলেটা যে কাজে গিয়েছিল সে তার স্বার্থ হাসিল করে চলে আসছে। তো ছেলেটা বের হওয়ার পর ওনার মনে হয়েছে যে এই বেটা তো আমরা তেল দিয়ে গেল আসলে। তো তেল খায় না এমন লোক পৃথিবীতে নাই, বাংলাদেশে তো নাই, পৃথিবীতে নাই। সবাই ওয়েলিং পছন্দ করে। সেটা যে প্রফেশনাল লাইফে এমন না, সেটা তোমার ফ্যামিলিতেও দেখবা, বউকেও তো তেল দেওয়া লাগে, তেল দেওয়া লাগে না, তাকে খুশি করা লাগে না, তো তেল সবাইকে দেওয়া লাগে। দাঁড়ান, অনলাইনের স্টেটমেন্ট তো এটার একবার একটু পালিশ করতে হবে, জামাইকেও তেল দেওয়া লাগে। এক্স্যাক্টলি। হ্যাঁ, নাহলে আবার দেখা যাবে যে এটা ফেমিনিজমের আন্ডারে লোকজন বলা শুরু করছে যে বউকে ডিমিন করা হইতেছে। না, মানে যে কোনো রিলেশন এস্টাবলিশ বা বলবৎ রাখার জন্য তোমার হচ্ছে তেল দেওয়া লাগে, এটাকে অস্বীকার করার কোনো। হ্যাঁ, তো তাহলে এই ব্যাপারে তো অলরেডি কাউন্টার একটা বক্তব্য আছে যে তেলবাজি করাটাও একটা স্কিল। তো তাহলে কি এখন আপনি করবেন যে তেলবাজি, কর্পোরেট কালচারে তেলবাজির যে কালচারটা, এটা তাহলে হচ্ছে ওয়েল অ্যাড্রেস করা এবং এটার সাথে অ্যাডাপ্ট করা জরুরি না কি? আপনার ব্যাপারে অবস্থান কি? এইটা আসলে মানে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা আসলে এখানে এইটা থেকে হচ্ছে এটা না করে আসলে মানে আমাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বলো বা শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে না, আমাদের এক কলিগ আরেক কলিগকে সন্তুষ্ট রাখার জন্য তেলবাজি বা রিলেশন এস্টাবলিশ রাখার জন্য আসলে প্র্যাকটিসটা এভাবে শুরু হয়েছে। এটা ছাড়া এই মুহূর্তে এটার উত্তরণ নেই। তো এটা সব জায়গায় যে জিনিস চলে ব্যাপারটা কিন্তু এরকম না। 2019 সালে মনে হয় তোমার আমি একটা লিফটের ইন্সপেকশনে গিয়েছি জার্মানিতে। আমার সাথে 5 জন সরকারি কর্মকর্তা ছিল, এর মধ্যে একজন এডিশনাল সেক্রেটারি ছিল, একজন এডিশনাল চিফ ছিল, মানে এডিশনাল সেক্রেটারি লেভেলের 2 জন। তো যে লিফট কোম্পানিতে গিয়েছি তাদের লোকাল অফিস ছিল হচ্ছে ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ার প্রতিনিধি একজন আগেই গিয়ে উপস্থিত ছিল। তো তাদেরকে জার্মানিদের সম্পর্কে আমার সম্যক ধারণা ছিল যে তারা একটু কাঠখোট্টা হয় বা অত ওয়েল বিহেভড হয় না। তো আমি বলে রাখছিলাম যে অ্যাটলিস্ট যেহেতু বাংলাদেশের লোকজন একটু পছন্দ করে, আতিথেয়তা পছন্দ করে বা একটু কদর করা পছন্দ করে, আমি বুঝলাম যে একটু যেন আমরা যখন যাবো ওরা তো হয়তো লাঞ্চ টাঞ্চ করাবে না, অ্যাটলিস্ট যেন স্ন্যাক্স ট্যাক্সের ব্যবস্থা থাকে সকালবেলা, অ্যাটলিস্ট যেন একটা টি ব্রেক থাকে। কারণ একটা ফ্যাক্টরি ভিজিট করতে অনেক সময় লাগবে, কারণ প্রোডাকশন প্রসেস দেখবো আমরা। তো এক হাফ ডের ইস্যু, মানে প্রায় ঘন্টা 4 ঘন্টা 6 লাগবে, আসলে লেগেছেও তাই। তো আমরা ফ্যাক্টরি ভিজিট করার আগে ওনাদের ফ্যাক্টরির যে অফিস, এই অফিসের মধ্যে বসলাম। ওনাদের যিনি সেলস হেড, মানে ইন্টারন্যাশনাল সেলস যিনি দেখেন, সে ভদ্রলোক নাম ভুলে গিয়েছি আমি এখন, প্রেক্ষাপট টাইপের নাম। তো উনি এসেই প্রথম যে কথাটা বললো যে এই ফ্যাক্টরি ভিজিট কি ইউরোপ দর্শনের একটা মাধ্যম নাকি? আমরা কিন্তু তার ক্লায়েন্ট, তার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছি। তো গল্পটা বললাম এই কারণে যে তোমার সব জায়গায় তেলবাজি চলে ব্যাপারটা এরকম না, অনেক দেশেই চলে না, তারা এইভাবে অভ্যস্ত। তো আমাদের এখানে তেল মানে এটা চালাইতে হয়, না চালাইলে আসলে অনেক কিছু চলে না, অনেক কিছু আটকে যাবে। আর ব্যাক বাইটিংয়ের যে বিষয়টা, ব্যাক বাইটিংয়ের ব্যাপারটা কি যে এইটা মানে অপ্রয়োজনীয় আমার হিসাব অনুযায়ী। এটাকে অনেকেই মনে করে যে আমার উপরে উঠতে হলে আরেকজনকে নামাইতে হবে, সহজ হিসাব নিকাশ। ব্যাপারটা এরকম না আসলে। আপনি নিজে নিজে উঠতে পারেন, আপনি আরেকজনকে নামাইয়ে উপরে উঠতে পারবেন না, আপনিও নেমে যাবেন। আসলে এটা মানে ধরো যে অনেকেই তো আমার কলিগরা যদি দেখে, অনেকে আমার সাথে এটা নিয়ে একজনের নামে বলে, নেগেটিভ কথাবার্তা বলে
ঘুরায় বলে, ঘুরায় পেঁচায় বলে যে অমুকের এই সমস্যা, তোমার সমস্যা। এগুলার ম্যাক্সিমাম ক্ষেত্রে উদ্দেশ্য থাকে হচ্ছে যে তা হচ্ছে তাকে কম্পিটিটর হিসেবে তাকে নামাই দেওয়া, নিজে উপরে ওঠা। এটা হলে কোনো কাজ করে না, এটা অপ্রয়োজনীয়। আচ্ছা, আমাদের যেটা হচ্ছে যে পলিটিক্স বললে সাধারণত আমাদের বাংলাদেশের দুটো পলিটিক্স হচ্ছে সবচেয়ে বেশি শোনা যায়, একটা হচ্ছে ভিলেজ পলিটিক্স আর একটা হচ্ছে অফিস পলিটিক্স। সো আপনি শোর আগে বলতেছিলেন যে আপনি গ্রামে বড় হয়েছেন এবং আপনি কী বলে গ্রামের যে কালচার টালচার সেইখানের প্রেক্ষাপটে আপনি আমাকে নানা ধরনের কথা বলতেছিলেন। সো আপনি তো অফিস পলিটিক্সও দেখছেন, ভিলেজ পলিটিক্সও দেখছেন। সো দুই পলিটিক্সের সাথে আসলে কোরিলেশন বা কোনো মিল আছে নাকি? অফিস পলিটিক্স আর মানে ভিলেজ পলিটিক্সের ডিফারেন্সটা কি, যে ভিলেজ পলিটিক্সের কোনো লিমিট থাকে না, মানুষ একেবারে অপরিণামদর্শী। যে একটা পলিটিক্স করে যে মানে তুমি আরেকজনের ক্ষতি, মানে গ্রামে একটা কথা বলে, ধান শুকালে ধকরাও শুকাবে, মানে যেটাতে তুমি শুকাতেছে ওটাও শুকাবে, তো তুমি আরেকজনের ক্ষতি হলে তোমার ক্ষতি হবে। এইটা ভিলেজ পলিটিক্সে কেউই চিন্তা করে না, একেবারে অপরিণামদর্শী। আর অফিস পলিটিক্সের মধ্যে লাগাম আছে, লাগাম আছে কারণ হচ্ছে যে আমি যখন আরেকজনের পিছনে আঙ্গুল দিতে যাচ্ছি, আমার পিছনে আঙ্গুল পড়বে আসলে, তো ওই জন্য একটু লাগাম রয়ে করে মানুষ। গ্রামে এটার কোনো লাগাম নেই আসলে। আচ্ছা, সো কোনো একটা অর্গানাইজেশনে যখন হচ্ছে মানে একটা টপ পজিশনের কেউ চলে যায়, তখন দেখা যায় তার সাথে সাথে আরও অনেক লোক চলে যায় তার সাথে সাথে, অথবা হচ্ছে সে নিজেই দেখা যাচ্ছে একটা কোম্পানি খুলে ওইখান থেকে অনেক লোক করে ফেলে। যেমন বাংলাদেশের একটা বড় কেস হচ্ছে প্রথম আলোর কেস। প্রথম আলোতে যখন মতিউর রহমান যখন ভোরের কাগজে ছিলেন, হ্যাঁ ভোরের কাগজে যখন প্রথম আলো করলেন, একসাথে মানে অনেক অনেক সাংবাদিক করে আসছেন। তো যদি আমরা এই ধরনের কেসকে স্যাম্পল হিসেবে নেই, তাহলে এইটাও কি অফিস পলিটিক্স, নাকি আসলে এই ধরনের ভাঙনটা আসলে সামগ্রিকভাবে কোনো ইফেক্টিভ কিছু বয়ে আনে বলে আপনার মনে হয়? এটা আসলে পলিটিক্সের মধ্যে পড়ে না, পলিটিক্স মানে আমার হিসাব অনুযায়ী পড়ে না, এক একজন এক মতামত থাকতে পারে। তোমার যেহেতু মতিউর রহমানের কথাই বলছো, মতিউর রহমান যে প্রথম আলো তো ট্রান্সকম গ্রুপের যিনি মালিক ছিলেন, উনি ওনার লাইফ হিস্ট্রি পড়তেছিলাম আমি, যে উনি মারা যাওয়ার আগে লাস্ট 30 বছর উনি কোনো চেক সাইন করেন নাই। আচ্ছা, গ্রুপ অফ কোম্পানির মালিক, কিন্তু উনি এক একটা ইউনিট একজনকে দিয়ে দিয়েছেন, এবং প্রথম আলোটা কিন্তু উনি মতিউর রহমানকে দিয়ে দিয়েছিলেন। উনি ওটার শেয়ার হোল্ডার ঠিক আছে, কিন্তু সব সিগনেটরি বলে অথরাইজেশন হচ্ছে সবই, কারণ এখানে শুধু ইনভেস্টমেন্ট ব্যাপারটা শুধু তো গুরুত্বপূর্ণ বিষয় না, ব্যক্তি অনেক বড় বিষয়। যে সাইনবোর্ড অনেকটা বিষয়, মানে আরেকজনকে সামনে রেখে আসলে অনেকে, যেমন ধরো যে ট্রান্সকমের যে পিৎজা হাট বা ভদ্রলোক আক্কু চৌধুরী না কি জানেন, কাকে জানে দিয়ে নাম ভুলে গেছে ওনার, আক্কু চৌধুরীর কথায়, এটা কিন্তু ওনার ইনোভেশন, উনি নিয়ে আসছেন, ওনাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু উনি শুধু মার্জিন নিয়েছেন, একটা প্রসেস ডেভেলপ করে দিয়েছেন, ওখান থেকে উনি ওনার মার্জিন নিয়েছেন। তো এই যেহেতু ব্যক্তির মানে প্রধান ব্যক্তি যখন সব তার হচ্ছে প্ল্যানিংয়ে বা হচ্ছে তার আইডিয়াতে যেহেতু একটা জিনিস চলে, ওর একটা রেগুলার চেইন থাকে কার সাথে সে কাজ। যেমন ধরো যে কোনো জায়গায় যদি প্রধান চেঞ্জ হয়, সাপোজ ধরো যে এই সেনাবাহিনীর প্রধান বা যে কোনো প্রধান বা যে কোনো একটা ডিপার্টমেন্ট, তো বেজার প্রধান বা বেবজার প্রধান যদি চেঞ্জ হয়, তাহলে করে কি আগে নিচের দিকে কিছু রিসাফল করে, নিজের মতো করে জিনিস, এটা ছাড়া আসলে কাজ করা সম্ভব না। কারণ মানে একটা প্রতিষ্ঠানের যিনি প্রধান ব্যক্তি, ওনার তো একটা ভিশন থাকে, উনি ওনার কোম্পানিকে কীভাবে চালাবে, কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবে, এটা যার মাধ্যমে প্রসারিত করা সম্ভব। প্রধান ব্যক্তি যেগুলো সেগুলোকে আসলে নেওয়ার কারণে এই যে বলতেছো এক জায়গা থেকে নেওয়ার সময় বাকি লোকগুলোকে নিয়ে যেতে, এই যে ধরো মতিউর রহমানের কথা বলছো তুমি, মতিউর রহমান তো এই তার ব্যাপারে অনেকে নেগেটিভ কথা বলতে পারে, কিন্তু যখন সে ভোরের কাগজে ছিল, সে তো অনেক সাংবাদিকের কাছে আইডল ছিল, তো তারা মনে করছে যে মতিউর রহমান চলে গেছে, আমাদের চলে যাওয়া উচিত, তারা চলে গিয়েছে। কর্পোরেট লাইফে অন্যান্য অর্গানাইজেশনের ক্ষেত্রে একই রকম। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের বড় বড় অনেক কোম্পানিতে সিইও হিসেবে দেখা যাচ্ছে হচ্ছে যে ইন্ডিয়ান বা সিইওদের হায়ার করে সাধারণত। সো বাংলাদেশের কোম্পানিগুলোতে যে সিইও ম্যাটেরিয়ালভাবে তৈরি হয় না, এটার পেছনে কি মানে এন্ট্রি লেভেলে কোয়ালিটি লোক পাওয়া যায় না, এটা কারণ না কী কারণে সিইও ম্যাটেরিয়াল আমাদের কম বলে আপনার মনে হয়? এটার
ক্যাপাসিটি কনস্ট্রেইন অবশ্যই আছে, না হলে শুধু শুধু বেশি টাকা দিয়ে কেন বিদেশ থেকে লোক আনছে। আমাদের যদি লোকাল লোকজনেই পারে তাহলে বিদেশ থেকে লোক আনার তো কোনো, আলটিমেটলি দিন শেষে যারা ইনভেস্টর তারা তাদের ব্যবসাটা তো ভালো করে বুঝেন যে কত টাকা খরচ করে কত টাকা আসবে, এই হিসাবটা তো তাদের থাকে। সিও আনার পিছনে লোকাল সিও নিয়োগ না করে বাইরে থেকে আনছেন, নিশ্চয়ই তো কোনো কারণ আছে, ক্যাপাসিটি কনস্ট্রেইন তো নিশ্চয়ই আছে লোকাল যারা আছেন। তবে এইটার AKS গ্রুপে গিয়েছিলাম, আবুল খায়ের গ্রুপে আমি গিয়েছিলাম। আমি খুব যে কোনো তখন বাংলাদেশে গিয়ে আমি খুব অবাক হয়েছি যে ম্যানেজমেন্ট লেভেলে মোর দ্যান 50% লোক ইন্ডিয়ান, পুরো ইন্ডিয়ান লোকজন চালাচ্ছে। তো এখন তারা আসলে ইন্ডিয়ান লোকজন যে শুধু বাংলাদেশে এসে চালাচ্ছে এমন না, তারা কিন্তু পৃথিবীর বহু দেশে আছে। ইভেন খোদ আমেরিকাতে দেখো যে আমাদের সুন্দর পিচাই জানি কোনটার সিও, গুগলের সিও। না আমি তো আমার এই যে এবার যে বই দিক থেকে দেখলাম যে ফরচুন 500 যে তালিকা, ওইখানে 60টা কোম্পানির সিও হচ্ছে ইন্ডিয়ান। সো ওটা তো বিশাল লিস্ট। তো তারা আসলে এই বিভিন্ন জায়গায় প্রফেশনাল হিসেবে কাজ করার জন্য নিজেদেরকে একেবারে ধাপে ধাপে ডেভেলপ করে নিয়ে আসছে। হ্যাঁ, যে জায়গাটা আমাদের ঘাটতি রয়ে গেছে। না আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে তাহলে বাংলাদেশের সিও তৈরি না হওয়ার কারণ কি? ইন্ডিয়ানরা বুঝলাম যে অনেক গ্রো করছে, সেটা তো ইন্ডিয়ানদের কালচার। বাংলাদেশের সিও ম্যাটেরিয়াল আসলে তৈরি হয় না কেন? এটা কি আমাদের এডুকেশনের যে প্রবলেম সেটা কারণ, নাকি ভিশনের সমস্যা? বা এটার সাথে এই প্রশ্নটা এই কারণে বলতেছি যে আমাদের যদি আপনি কোম্পানির অপারেশনগুলো দেখেন, যে এমএনসিগুলা প্রফিটেবিলিটির ক্ষেত্রে কি তাদের এই যে কর্পোরেট স্টাইল অপারেশন, এটা একটা কারণ, নাকি হচ্ছে যে লোকাল কোম্পানিগুলো যেভাবে একটু একটু ক্যাজুয়াল স্টোনে চালায় ওইটার কারণে আসলে প্রোডাক্টিভিটি বাড়ে না? ঠিক কী কারণে এটা হয় আসলে? প্রফেশনাল জায়গায় রিলেশনটা প্রফেশনাল থাকা উচিত আসলে। মানে তোমার লোকাল কোম্পানিগুলোতে যেটা হয় যে অনেকে আমার সাথে রিফার করবে বা ডিফার করে এখনও, যে ডিফার করার একটা কারণও হচ্ছে যে আমরা আসলে ফ্যামিলিতে যে সময়টা দিই, ধরো আমার কথাই যদি ধরো, আমার অফিস শুরু হয়ে হচ্ছে সকাল 10টা বাজে, ফিরতে ফিরতে আমার আবার 10টা বাজে, তার মানে প্রায় অন অ্যান এভারেজ 10-12 ঘন্টা আমি আসলে কলিগদের সাথে কাটাচ্ছি। বাসায় গিয়ে আমি হচ্ছে ডিনার করে হয়তো বাচ্চাদের সাথে 1 ঘন্টা ওদের কোনো পড়াশোনার বিষয় থাকলে করে এরপরে ঘুমাতে চলে যাচ্ছি। তার মানে এরপরে সকালবেলা হয়তো বা ঘন্টাখানি করে আসবো। তার ফ্যামিলি আমাকে পাচ্ছে বা আমি ফ্যামিলিকে পাচ্ছি আসলে ঘন্টা 2, আর কলিগদের সাথে আমি প্রায় 10-12 ঘন্টা কাটাচ্ছি। তো এই সময়টাকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ সময়, এখানে রিলেশনটা হেলদি থাকার অবশ্যই বিষয় আছে। এই হেলদি রাখার ব্যারিয়ারটা আমরা অনেক সময় ক্যাজুয়াল পর্যায়ে নিয়ে যাই, এটা ক্যাজুয়াল রাখা উচিত না, কারণ এই রিলেশনটা প্রোডাক্টিভিটির জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এমএনসিগুলো যেটা করে এটাকে একেবারে ফর্মাল রিলেশন ফর্মাল থাকে, কোনো ওই ভাই বন্ধু বিরাদরের বিষয়টা থাকে না। ভাই বন্ধু বিরাদরের বিষয়টা যেটা হয় যে সাপোজ ধরো যে তোমার সাথে তোমার টিমে আমি কাজ করছি, তো এখন তোমার সাথে আরও তোমার টিমে আরও 4-5 জন আছে, উনি আছে আরও 4-5 জন আছে। তো এখন যেহেতু বুয়েটের বড় ভাই আমি, তুমি আমাকে বিভিন্ন বুয়েটের বড় ভাই হিসেবে একটা বিভিন্ন সুযোগ সুবিধা দিলা, আগে চলে যেতে দিলা, বা এটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমাকে রাখলা, এতে কোম্পানি এফেক্টেড হয়। তোমার ব্যক্তিগত রিলেশন, এই ক্যাজুয়াল রিলেশনটা মেনটেন করানোর কারণে প্রোডাক্টিভিটি নষ্ট হয়। আসলে কাজের জায়গায় হচ্ছে ফর্মাল হওয়া উচিত, ক্যাজুয়াল হওয়া উচিত না। আচ্ছা, আপনি যেহেতু বইপত্র পড়েন, আপনার মধ্যে একটু কিছুটা ভাববাদী প্রবণতা আছে বলে বিভিন্ন লক্ষণে মনে হয়। তাহলে যদি ভাববাদীর জায়গা থেকে দেখি, মানে মানুষের গ্রোথ মানে কি তাহলে শুধুই কিছু স্কোর? মানে গ্রোথ কি আসলে শুধুমাত্র ওই ভার্টিক্যাল এবং ফাইন্যান্সিয়াল গ্রোথ, মানে তার যে স্পিরিচুয়াল বা মেন্টাল যে গ্রোথ, সেইটা কি তাহলে ক্যাপিটালিজম কি তাহলে ওইটা অ্যাড্রেস করে? সো সেক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টিভিটি বা গ্রোথের যে জিনিসটা, এটা অবিরাম গ্রোথ এবং প্রোডাক্টিভিটির আসে শেষ কোথায়? আদৌ কোনো ডেস্টিনেশন আছে, নাকি হচ্ছে যে এই চক্রে শেষ হয়ে যেতে মানুষ হচ্ছে আসলে সোবরা হয়ে যাবে? ছোবরা অবশ্যই হবে, আমি প্রথম কথা। আর দুটো তোমার হচ্ছে ইন্টেলেকচুয়াল গ্রোথ আর হচ্ছে এই যে ফিনান্সিয়াল গ্রোথ বা যেটাকে বলছো তুমি, দুই জিনিস আসলে একেবারে দুই জিনিস, এবং দুইটাকে আলাদা রাখা উচিত। যেমন
হচ্ছে ঝোঁক আছে আমার, সোজা জিনিস বলি। হ্যাঁ, আপনি আমার অত মোটা সিগনেচার স্মরণ, হ্যাঁ আমি তোমার দিনে পরে আবার রিভিউ লিখছিলেন। হ্যাঁ আমি তোমার ওটা নিয়ে লিখেছি 15 দিনে পড়ি না, আমি এটা 6 দিনে পড়েছি। তোমার বই নিয়ে গেছি হচ্ছে আমি সাতক্ষীরা নিয়ে গেছি, আমার বর্ষাকাল ছিল, আমি যাওয়ার সময় ঠিক করে নিয়েছি, তুমি তো অনেক কঠিন করে লেখো, যাওয়ার সময় ঠিক করেছি যে ওইখানে গিয়ে আমার বাচ্চারা আসলে খেলবে, আমার আসলে খুব একটা কাজ টাজ থাকবে না, এই 6 দিন আমি আসলে বইটা পড়বো। তো আমি টানা তোমার বই আমার পড়ার মধ্যে একটা ইস্যু হচ্ছে, আমি আসলে টানা পড়ি যখন পড়তে চাই। এখন ব্যাপারটার মধ্যে ছেদ পড়ে গেছে, কারণ আমি টানা পড়তে পারছি না এখন, কারণ এই যে একটা বইয়ের মধ্যে একটা ঘটনা প্রবাহের মধ্যে থাকা, এইটা আসলে ছেদ পড়ে যায়, বইয়ের মজাটা নষ্ট হয়ে যায়। দূরবীন পড়েছ নিশ্চয়ই? হ্যাঁ, দূরবীন আমি পড়েছি হচ্ছে 2 রাত 1 দিনে। আচ্ছা, না আমি অবশ্য অত ফার্স্ট রিডার না। আমি হচ্ছে তোমার 2 রাত 1 দিন, সরি 2 রাত 1.5 দিনে। আমি কোনো এক রাতে, তখন আমাদের মিড টার্ম ছুটি চলতেছিল, হল একেবারে ফাঁকা, হলে বোধহয় 6-7 জন ছিল, মিড টার্মের ছুটিতে আমি বাড়ি যাইনি। আমি কোনো এক রাতে পড়া শুরু করেছি, পরদিন সারাদিন পড়ছি, তারপর সে রাতে সারাদিন পড়ছি, পরদিন সকালবেলা বোধহয় 10-11 দিকে শেষ হয়েছে। আমি 2 রাত ঘুমাই, আমি টানা পড়ছি। আচ্ছা, মাঝখানে শুধুমাত্র যেহেতু খাওয়ার প্রয়োজন ছিল, তখন তো হলটল বন্ধ, ইয়াটিয়া বন্ধ, শুধুমাত্র 2বার করে খেতে গেছে হচ্ছে আলমের দোকানে, আলমের দোকান খোলা ছিল, ওর কাছে পাউরুটি কলা কিনতে গিয়েছিলাম, টানা পড়ছি। এই টানা পড়ার একটা মজা আছে আসলে। তো এখন আসলে বয়স হয়ে যাওয়াতে বিভিন্ন রকম প্রফেশনাল জিনিস চলে আসাতে এটার মধ্যে একটা ছেদ পড়ছে। রিসেন্ট হচ্ছে তোমার বই পড়ার পরে টানা পড়ে শেষ করলাম মনে হয়। হ্যাঁ ঠিক আছে ভাই, ওই প্রসঙ্গে যাই। কাছে কটেল, ধরো যে আমি জন্মগ্রহণ করলাম, আমি একটু হচ্ছে পড়াশোনা করে বড় হলাম, বিয়ে শাদী করলাম, বাচ্চা উৎপাদন করলাম, এরপরে বড় হয়ে মানে আরও বড় হয়ে মারা গিয়ে কবরে চলে গেলাম। এরপর আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রে একরকম, এটা একেবারে চলমান প্রক্রিয়া, এখানে বড় মানে গ্রোথের কোনো বিষয় টিষয় নেই। হ্যাঁ, কিন্তু এই প্রক্রিয়া তো ক্যাপিটালিজম চালু হওয়ার অনেক আগে থেকেও ছিল, তো তারাও তো জীবনযাপন করছে। তো এই যে আপনার 10-12 ঘন্টা শুধু কাজ করতে হবে, এইটা না করেও কি বেঁচে থাকা যাইতো না? মানে তাহলে কি জীবনটা আরও বেশি ইজি হইতো, নাকি এখনকার এই যে তীব্র কম্পিটিটিভ জীবন, সব কিছুকে করে কনভার্ট করার যে জীবন, এইটা বেশি আনন্দদায়ক? আপনার কি মনে হয়? আমাদের সবার আসলে লিজার টাইম দরকার, প্রয়োজন আসলে। এতে হয় কি প্রোডাক্টিভিটি বাড়ে, এটা অনেক কি বোঝানো যায় না। এখন যেহেতু ক্যামেরার সামনে আছি, তারপরে বলি, আমি আমার হচ্ছে এই যে 3টা অর্গানাইজেশন ছিলাম, এর মধ্যে কোনো একটাতে আমি প্রপোজাল দিয়েছিলাম যে আমরা স্যাটারডেতে অফিস বন্ধ রাখি। এটা একটা বড় কারণ ছিল হচ্ছে তোমার হচ্ছে কস্ট মিনিমাইজ করা। কোনো একটা সময়ে ইকোনমিক রিসেশন চলছিল, যে আমরা কস্ট মিনিমাইজ করার জন্য, কারণ অফিস চালাতে তো খরচ আসছে, যে লোকজন আসতেছে, দুপুরবেলা ভাত খাচ্ছে, এসি চলছে। তো আর স্যাটারডেতে বন্ধ রাখার কারণ হচ্ছে যে যেহেতু সরকারি দপ্তরগুলো বন্ধ থাকছে, তো এই কারণে বন্ধ রাখার। এটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করতে পারিনি, কারণ এটার আমাদের মাইন্ডসেটটা এরকম, যত বেশি সময় আমরা থাকবো তত বেশি কাজ হবে। আসলে আমি এটা বিশ্বাস করি না, কিন্তু প্রসেসের ভিতর দিয়ে আমাকেও যেতে হচ্ছে, এটা কিছু করার নাই। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরো যে আমার ভূমিকা তো দারোয়ানের, আসলে বাকিরা কাজ করছে কিনা এটা দেখা আসলে। তো যেহেতু আমাদের ইনবিল্ড চিন্তাভাবনাটা এরকম যে কাজ যদি যে 8 ঘন্টা কাজের জায়গায় যদি 9 ঘন্টা 10 ঘন্টা করাতে পারি, তাহলে অনেক কাজ হয়ে যাবে। এটা আসলে চিন্তাভাবনাটাই আমাদের এরকম। কিন্তু এটা তো ওই মানে ওনার মাথায় তো এভাবেও কাজ করতে পারে, যেহেতু বাঙালি বাই নেচার ফাঁকিবাজ প্রকৃতির, ফলে 10 ঘন্টা আটকে রাখলে অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা তো কাজ করবে। সেটাও তো কাজ করতে পারে ব্যাক অফ দ্য মাইন্ড, নাকি? এইটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু মাইন্ডের কোনো না কোনো কিছু কাজ করছে, কারণ এর মধ্যে সে ফেসবুকে ঢুকবে, ফোনে কথা বলবে, নানা ধরনের চিন্তা মাথায় আসবে, তাই না? সো ওরকম কনসেন্ট্রেটেড ওয়েতে তো কাজ করে না, ফাঁকিবাজের একটা ব্যাপার তো আছে। সেটা কি কারণ হইতে পারে? নিশ্চয়ই কোনো না কোনো চিন্তাভাবনা তো থাকেই। আর হচ্ছে যে সবাই এই ওয়ার্কিং আওয়ার যে 8 ঘন্টা বা যেটা হোক, সেটা যে ফুল টাইম ইউজ করছে, সেটা নিশ্চয়ই তো না, নিশ্চয়ই ফাঁকিবাজির বিষয় থাকে। তবে একটা মানুষকে প্ল্যানিংয়ের টাইম দেওয়া লাগে আসলে। আমি সারাক্ষণ পিসি নিয়ে কাজ করছি বা ফিজিক্যাল ওয়ার্ক করছি, মানে বিশেষ করে যাদের প্ল্যান করা লাগে বা হচ্ছে চিন্তাভাবনা করার বিষয় থাকে, সারাক্ষণ কাজ করলে তো আমি প্ল্যান করতে পারবো না। এই প্ল্যান করার জন্য লিজার টাইম দেওয়া দরকার, উচিত আর কি। ভাই, এই জাহাঙ্গীরনগর আর বুয়েট আমি খেয়াল করে দেখছি, এই দুটো ভার্সিটির
ছেলে পেয়েদের মধ্যে ইজম খুবই বেশি তুলনামূলক অন্য যে কোনো ভার্সিটির তুলনায়। দেখা গেছে যে কবে জাহাঙ্গীরনগরে পড়ছিল সে দেখা যাচ্ছে আর একটা জাহাঙ্গীরনগরের ছেলে বা মেয়ের সাথে দেখা হলে তার একটা ইউনিটি ফিল করে। সেম ঘটনা আমি বুয়েটেও দেখছি, যে দেখা যাচ্ছে যে 70 সালে বুয়েটে পড়ছে, এই 2005 সালে বুয়েটের কারোর সাথে দেখা হলেও খুব অনায়াসে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে কমিউনিকেট করতে পারে। ইভেন আপনার সাথেও তো আমার আসলে বুয়েটে থাকতে কোনোদিন দেখাই হয় নাই। আপনাদের অফিসে যখন আমি কাজ করতে গেলাম তখন দেখা যাচ্ছে যে ওই বুয়েটিয়ান ওই জায়গা থেকে আপনার সাথে একটা সম্পর্ক তৈরি হলো। তো এই যে যখন এই ধরনের জিনিসগুলো হয়, যে এই দেখা যাচ্ছে ভার্সিটির কারণে যে যে আলাদা একটা ইজম থেকে যে সম্পর্কটা ডেভেলপ করে, এইটা কি কোনোভাবে করে মানে পরবর্তীতে প্রফেশনাল ক্ষেত্রে করে মানে প্রবলেম ক্রিয়েট করে? মানে ইম্প্যাক্ট ফেলে কিনা? ইম্প্যাক্ট হ্যাঁ, মানে নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলে কিনা কোনোভাবে, মানে এই রিলেশনের কারণে? হ্যাঁ, মানে যদি আমি ইয়ের কেস ধরি, মানে কি বলে, এই যে আতিক ভাই বা রোজেল ভাই দুইজনেই তো বুয়েটিয়ান, এবং দেখা যাচ্ছে আপনারা তার সাথে কাজ করেন, ফলে তখন দেখা যাচ্ছে যে অনেক আতিক ভাইয়ের সাথে আপনার মতের মিলতেছে না, বা রোজেল ভাইয়ের সাথে দেখা যাচ্ছে কোনো ইস্যুতে আপনার একটা মনোমালিন্য বা ভুলবোঝাবুঝি হইতেছে, যেটা আসলে এর জায়গা না, ব্যক্তিগত কোনো ইস্যু না, বাট কোম্পানির জায়গা থেকে, কর্পোরেটের জায়গা থেকে। তো ওইখানে যদি আতিক ভাই বা রোজেল ভাইয়ের জায়গায় অন্য একজন হইতো, যে দেখা যাচ্ছে আসলে বুয়েটের না, নন বুয়েটের, তখন হয়তো আপনার ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা অনেক ইজি হইতো। কিন্তু যখন এই রকম হয় তখন তো এক ধরনের প্রবলেম হয়। তো তাইলে আসলে এই ধরনের ইজমটা শেষ পর্যন্ত কি কর্পোরেটের ক্ষেত্রে একটা বাধা হয়ে যায়, নাকি এটা কিছু ক্ষেত্রে উপকারীও? দুটোই আছে, উপকারিতা অপকারিতা দুটোই আছে। প্রথমত হচ্ছে যে তোমার যে কোশ্চিনটা, যে ইজম, জাতিগতভাবে আমরা রেসিস্ট আসলে, একদম সোজা বাংলায় রেসিস্ট। তোমার যেখানে যাই আমরা, ধরো আমি ঠাকুরগাঁ থেকে আসছি, এসে আগে ঠাকুরগাঁর কে আছে এটা খোঁজার চেষ্টা করি, একটা ঠাকুরগাঁ সমিতি বানানোর চেষ্টা করি। এটা হয়ে গেলে আবার আমি যে থানায় ছিলাম বালিয়ারাঙ্গি, এটার আবার একটা সমিতি বানানোর চেষ্টা করি। তো তুমি বিশেষ করে আমাদের যেসব পরিচিত যারা আছে, কানাডা অস্ট্রেলিয়াতে বেশি আছে, দেখবে যে সবাই গিয়ে ওখানে আবার একটা কমিউনিটি বানাই ফেলছে। ওখানে বুয়েটের বা এক তো বাংলাদেশের কমিউনিটি আছেই, ওখানে আবার হচ্ছে বুয়েটের কমিউনিটি বানিয়েছে, জাহাঙ্গীরনগরের কমিউনিটি বানিয়েছে, ডিইউর কমিউনিটি বানিয়েছে। আমরা জাতিগতভাবে হচ্ছে রেসিস্ট আসলে, একটা ব্লক বানাতে চাই সবসময়। শুধু এটা বুয়েট আর জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে, এটা সবার ক্ষেত্রেই সত্যি। আর তোমার স্পেসিফিক কোশ্চেন যেটা, যে এই ব্যক্তিগত সম্পর্ক, এই ইজমটা প্রফেশনাল ইস্যুতে মানে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কিনা, আসলে পজিটিভ নেগেটিভ দুটোই আছে। পজিটিভ হচ্ছে যে কমিউনিকেশনটা ইজি হয়ে যায়, কারণ এটা অস্বীকার করার উপায় নেই যে কেউ সিনিয়র ভাই বা জুনিয়র ভাই যেই থাকুক না কেন, ভাই বা বোন যেই থাকুক না কেন, যে যেহেতু আমরা বুয়েট থেকে পড়ছি, বুয়েট শুনলে আগে মনে হয় যে হ্যাঁ তাহলে আমার কাজটা সহজ হয়ে যাবে, এটা প্রথমেই মাথায় কাজ করে, এবং সহজ হয়ও আসলে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে আমরা গভর্নমেন্ট দপ্তরে কাজ করি, অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, একটা অগ্রাধিকার পাই আসলে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। কারণ বিশেষ করে আমরা যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে, তো ঠিকাদারকে তো আসলে মানুষ খুব খুব খারাপ চোখে দেখে, মানে খুব নিচু জাত ভাবে আসলে। তো আমার এমডি সাহেবের গল্প আছে একটা এক্ষেত্রে, যে 3জন লোক বসে আছে গিয়ে কোনো এক অফিসে আর কি, তো পিয়নকে জিজ্ঞাসা করছে কে আছে, তো যে পিয়ন যায় রিপোর্ট করছে, স্যার 2জন ভদ্রলোক আছে আর একজন ঠিকাদার আছে। তো ঠিকাদার আসলে ভদ্রলোকের পর্যায়ে পড়ে না। তো ভদ্রলোকদের যেহেতু ভদ্রলোকের পর্যায়ে পড়ে না, তো বিভিন্ন জায়গায় অ্যাক্সেস পাইতে প্রবলেম হয়। তো এক্ষেত্রে বুয়েটের পরিচয়টা কাজে লাগে আসলে, যখন জানে। আগে যখন আমরা ব্যাকগ্রাউন্ড রেসপেক্টিভ যেসব অফিসে যাই বা যাদের সাথে কমিউনিকেট করার ইস্যু থাকে, তো সেটা সরকারি দপ্তর হোক বা বেসরকারি দপ্তর, কথা বল তুমি যা একেবারে নাম সহ বলেছ, আতিক ভাইয়ের কোম্পানি তো আলাদা, আর এদিকে সোহেল আর রোজেল ভাইয়ের তো একই কোম্পানি, মানে একজন আমার বড় ভাই, একজন ছোট ভাই আসলে। তো যেহেতু তাদের সাথে আমার কোম্পানির ডিল আছে বিভিন্ন
ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে। কাজ হাসিলের ক্ষেত্রে তারাও নিশ্চয়ই সুবিধা মানে কমফোর্ট ফিল করে, আমিও করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিফিকাল্টি দাঁড়ায়, মানে নেগেটিভ বিষয় আছে। নেগেটিভ বিষয় হচ্ছে যে তাদের বিশেষ করে লেনদেনের বিষয় যখন আসে, টাকা পয়সার পাওনার বিষয় থাকে, তারা আমাদের কাছে টাকা পাবে বা আমরাও পাবো। তো সেক্ষেত্রে যেটা হয় যে এখানে একটু সাবধান হয়ে যায়, আমি একটু অ্যালার্ট হয়ে যেতে হয়। কারণ হচ্ছে যে আমার অফিস বলতে তো শুধু আমি একা না, মানে তারা যেমন এক্সপেক্ট করবে যে তাদের যে কোনো বিল টাকা হচ্ছে ইজিলি যেন, যেহেতু আমি আছি, ইজিলি যেন চলে আসে। তো আমার অফিসে তো আমি ছাড়া আরও লোকজন আছে, তা আমার তো আবার হচ্ছে একটু বিষয় অ্যালার্ট হওয়ার বিষয় আছে যে অন্যান্য লোকদের পেমেন্ট করছি না, কিন্তু ওনার টাকা করে দিচ্ছি। তো আমার ব্যক্তিগত জায়গাটা তো ঠিক রাখার বিষয় আছে। তো সেক্ষেত্রে কিছু কিছু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে ওনারা কিছুটা অবিচারের শিকার হয়, মানে ওনাদেরটাকে প্রায়োরিটিতে পরে রাখা হয় আসলে। কারণ আমার ক্ষেত্রে অ্যালার্ট থাকা লাগে, যেহেতু মানে ওনারা যেটা ভাবে যে আমার মাধ্যমে সুবিধা পাবে, এটা আসলে উল্টা হয়ে যায়। ওনারা আলটিমেটলি ওনাদেরটা, কারণ আমারও আবার দেখানোর বিষয় থাকে যে আমি ওনাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছি না। তো আমার ক্ষেত্রে যেরকম, ওনাদের ক্ষেত্রেও তো একই রকম। যেমন ধরো যে রোজেল ভাই বা সোহেল যেহেতু একসাথে দুই ভাই যেহেতু পার্টনার, তো আমাদের কোনো সুবিধা যদি নেওয়ার বিষয় থাকে, তো রোজেল ভাই যেহেতু ডিল করে, আর সোহেল তো আর ডিল করে না আমাদের সাথে, তো রোজেল ভাইয়েরও তো অ্যালার্ট হওয়ার বিষয় থাকে। উনিও নিশ্চয়ই এই ব্যাপারে একটু স্টিপ হয়ে যায় যে মহিসের অন্য জায়গায় পেমেন্ট না পাইলে এই পেমেন্ট আগে নিয়ে আসি। তো আমাদের আতিক ভাইয়ের ক্ষেত্রে, আতিক ভাইয়ের যদি পার্টনার নেই, উনি একাই করছেন, এখন অবশ্য অন্য বিজনেসের পার্টনার আছেন, তো ওনাদের ক্ষেত্রে ব্যাপারটাই একই রকম হয়ে যায়। এই ক্ষেত্রে মানে প্রফেশনাল ডিলের ব্যাপারটা নেগেটিভ আসলে। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে বাংলাদেশে যখন কোনো এই লোকাল কোম্পানিগুলো, যেহেতু আমি অনেক লোকাল কোম্পানিতে ঘুরি, আমি দেখছি যে কোম্পানি যখন স্টার্ট করে তখন কিছু লোক হচ্ছে তাদের সাথে, এই কোম্পানির ওনারের সাথে অ্যাড হয়, যারা হয়তো অতটা স্কিল্ড না, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং না, এরা যোগ হয়। তারপর কোম্পানি যখন একটু একটু করে গ্রো করে, এরা তো নিজেদেরকে সেই অনুপাতে গ্রো করে না। তারপর একটা সার্টেন টাইমের পরে গিয়ে দেখা যাচ্ছে যখন কোম্পানিতে নতুন লোক রিক্রুট করে, যারা অনেক আগের চাইতে স্কিল্ড এবং কোয়ালিফাইড, তখন এই লোকগুলা নিজেদেরকে একটু লেস ইম্পর্টেন্ট ভাবা শুরু করে, এবং তখন হচ্ছে দেখা যাচ্ছে তারা ইনসিকিউরিটি থেকে নানা ধরনের এই কী বলে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করে। এবং একটা সময় পরে গিয়ে যেটা হয়, তখন মালিকও চিন্তা করে যে আসলে এরা তো কোম্পানির জন্য আস্তে আস্তে লায়াবিলিটি হয়ে যাচ্ছে, তো তখন সম্পর্কটার অবনতি হয়। তাইলে এই জায়গা থেকে যদি দেখি যে এই যে সে যে 10-12-15 বছর কোম্পানিকে সার্ভিস দিল এবং কোম্পানির সুদিনে ছিল, এরপরে যখন আসলে কোম্পানির দেখা যাচ্ছে যে কোম্পানি নেক্সট লেভেলে যাওয়ার জন্য তাদের দেওয়ার হচ্ছে না, এবং তখন রিক্রুট করা হয় ওই লোকগুলোকে, যখন তারা অতিথি পাখি ভাবতেছে, তাহলে এমপ্লয়ারের জায়গা থেকে যখন এই লোকগুলোকে লায়াবিলিটি ভাবা শুরু হইতেছে, সো তার ভাবনাটাকে তখন আসলে রিলেশনশিপটা কীভাবেই করে। আর যখন এই যারা হচ্ছে মানে শুরুতে যারা ছিল, মানে আসছিল, তারা তাদের জীবনের একটা বড় অংশ এখানে ব্যয় করে যখন দেখতেছে যে তারা আসলে ওই স্পেসের সাথে তাল মিলাইতে পারতেছে না, তখনকার সিনারিটা আসলে কীভাবে কাজ করে? মানে প্রফেশনাল ব্যাপারটা তো প্রফেশনাল আসলে। দিন শেষে যিনি ব্যবসা করছেন, চ্যারিটি না আসলে, যে উনি 10 টাকা ইনভেস্ট করে ওখান থেকে হয় 10 টাকা ফেরত আনবে, হয় 12 টাকা নিয়ে আসবে, আর অ্যাটলিস্ট 10 টাকা ফেরত আনার যেন 9 টাকা যেন না হয়। তো এইটা করার জন্য আমরা তো আর এআই দিয়ে কাজ করতে পারছি না, মানুষ লাগবে, ব্যক্তি লাগবে আসলে। আর ব্যক্তির চেয়ে বড় বিষয় হচ্ছে স্কিল লাগবে। সময়ের সাথে সাথে ডিফারেন্ট স্কিলের লোক লাগবে। একটা সময় দেখবা যে আমিও দেখবা যে এক সময় অপ্রয়োজনীয় হয়ে যাব, স্বাভাবিক। কারণ হচ্ছে যে যেহেতু টেকনোলজি নিয়ে কাজ, নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন ছেলেপেলে আরও নতুন আইডিয়া নিয়ে আসবে, আমি বা আমার মতো যারা আছে তারাও একসময় প্রয়োজনীয় হয়ে যাবে, স্বাভাবিক এটা। এখন যারা ইনভেস্ট করছে তাদেরকে তো ইনভেস্টের রিটার্ন আনতে হবে। এখন যারা লম্বা সময় ছিল তাদের পাওনাটা কি? এখন তাদের পাওনাটা আসলে প্রোডাকশনের সাথে তাদের আসলে রিলেট করার কিছু নেই। তাদের যে কন্ট্রিবিউশনটা আছে সেটা বিভিন্ন ফর্মে হচ্ছে তাদেরকে হচ্ছে অনার করার বিষয় আছে। এক্ষেত্রে রেগুলার কিছু প্রসেস আছে,
প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, অন্যান্য কোম্পানিরা যেসব প্রসেস করে থাকে আর কি। এখন আলটিমেটলি তুমি আমি যখনই অপ্রয়োজনে হয়ে যাব, আসলে বেটার হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে আলাদা হয়ে যাওয়া। একটা বাংলা লিঙ্কে তখন আমি আমার এক কলিগ, এখন ভদ্রলোক আমেরিকায় আছেন, খুব একটা এখন মনে হচ্ছে কথাটা খুব মূল্যবান। ওনার ছিল যে কোনো জায়গায় 3 বছরের কম থাকা উচিত না, 5 বছরের বেশি থাকা উচিত না। মানে 3 বছরের কম থাকলে হবে কি, এটা কোম্পানিকে জাস্টিফাই করা হয় না আসলে। আর 5 বছরের বেশি হলে পরে অপ্রয়োজনীয় হওয়া শুরু করে। বেটার সুইচ করা। এমপ্লয়ি হিসেবে আমরা যারা প্রফেশনাল, আমরা যারা কাজ করি, আমরা তো দিন শেষে পেট চালানোর জন্য কাজ করি, ঠিক আছে? খালি কাজ করতে ভালো লাগে ব্যাপারটার জন্য তো কাজ করি না, তো দিন শেষে টাকা লাগে, সোজা বাংলায় যদি বলি। এখন আমরা যেমন আমাদের সুযোগ সুবিধার জন্য এক জায়গা থেকে চেঞ্জ করে আরেক জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করি, তো এমপ্লয়ারও তো তাই করবে, তাই করা উচিত না? সেটা তুমি যদি একটা নতুন স্টার্ট আপ একটা দাও, তো তোমার তো ক্যাপাবল লোকজন খুঁজবে না তুমি? এবং যাদেরকে রিক্রুট করছো, ধরে নিলে বা তুমি 10 জন রিক্রুট করেছো, এর মধ্যে 2 জন ক্যাপাবল না তোমার যে কাজে, যে চেইনে তুমি, হ্যাঁ হয়তো তারা তাদের কাজে ক্যাপাবল, কিন্তু তুমি যেটার জন্য চাচ্ছ সেটার জন্য ক্যাপাবল না, তখন কী করবে? তাদেরকে তোমাকে একটা সময় ড্রেন আউট হয়ে যাবে না তারা? স্বাভাবিক তো। এখন তুমি পুরাতন লোকজনের যে কথাবার্তা বলছো, সেটাকে কাজের মধ্যে রেখে অনার করার বিষয় নাই তো, এটা তো আরও ডিজনার করা হয়। তাদেরকে ঠুরো জগন্নাথ করে বসায় রাখা তো তাদেরকে অসম্মানিত করা আসলে। তারা যে আনস্কিল্ড না বলে বলা যায় তোরা, যে তাদের স্কিল যে আর গ্রো করানো সম্ভব না, এটা তো বেশিরভাগ ক্ষেত্রেই তারা ফিল করে না। তারা তো নিজেদেরকে ভিকটিম মনে করা শুরু করে। না, ভিকটিম মনে করে এটা সত্যি কথা, কিন্তু তারা যে যুগের সাথে তাল মিলাতে পারছেন এটা তারা অবশ্যই জানে। এটা না মনে করার কোনো কারণ নেই। যে আমি আমার কলিগদেরকে একটা কথা মানে বলি, আমার যেহেতু আমাদের অপারেশন যেহেতু ফিল্ডে আসলে রেগুলার আমাদের মিটিংয়ের প্রসেস হচ্ছে হয় অনসাইটে মিটিং অথবা আমরা জুমে মিটিং করি, কম্বাইন মিটিং করি। একটা কথা প্রায়ই কলিগদেরকে বলি যে যেদিন আমার মনে হবে আমি আমার রেসপেক্টিভ কাজের জন্য প্রয়োজনীয়, আমাকে কেউ রাখতে পারবে না এখানে। তো এটা না বোঝার কোনো কারণ নেই। আমার যখন কন্ট্রিবিউট করার জায়গা থাকছে না, এটা না বুঝে এত বোকা মানুষ হয় নাই তো। আচ্ছা, তাহলে যদি আপনার পয়েন্টেই আসি, যে আপনি যেটা ফিল করতেছেন যে আপনার যে মনে হবে যে আপনার কাজের জন্য আপনি আর কম্পিটিটিভ ক্যাপাবল না, সেদিন আপনি চলে যাবেন। সো এইটা নিয়ে আমার সাথে রাইসুল ভাইয়ের একটা খুব ক্লাসিক্যাল কেস ছিল। রাইসুল ভাই হচ্ছে ব্রেন স্টেশন 23 সিও। তো রাইসুল ভাই একবার বলতেছিল যে উনি যদি সিও হিসেবে অন্য কোনো একটা আইটি কোম্পানিতে ইন্টারভিউ দেয়, উনি কি টিকবে? যদি উনি টিকে তাইলে উনি ফিল করবে যে উনি আসলে গ্রো করতেছে, আর যদি না টিকে তাহলে বুঝবে যে উনি আসলে ক্ষমতা বলে সিও হয়ে আছে। সো আপনি কেবল যেটা বললেন, আমি যদি এইভাবে বলি যে আপনি এখন যে র্যাঙ্কে আছেন বা যে ফ্যাসিলিটিস পাচ্ছেন, আপনি কি ফিল করেন যে এরকম আপনার ট্রেডে অন্য কোনো কোম্পানি আপনার এই ধরনের ইয়েতে হায়ার করবে, নাকি আপনি আপনার ডাউট আসছে যে না আসলে আপনারা নাও করতে পারে, মানে এই ধরনের ফ্যাসিলিটিস বা এর চাইতে বেশি ফ্যাসিলিটিস নিয়ে অন্য কোথাও যাওয়ার মতো অ্যাবিলিটি এখন আপনার আছে কিনা? ফ্যাসিলিটি ব্যাপারটা আমি সবসময় টাকার অঙ্কে মাপি না আসলে। যে একদম প্রথমত হচ্ছে যে নিজের হচ্ছে মেজারমেন্ট করা, আমার ভ্যালু কত। দিন শেষে আমি একটা কমোডিটি, তো প্রোডাক্ট তো আমি একটা, দিন শেষে এই প্রোডাক্টের ভ্যালুটা জানা জরুরি। আমার প্রোডাক্ট হিসাবে আমার ভ্যালু কতটা আমি জানি। এটা আমার ক্ষেত্রে শুধুমাত্র টাকা দিয়ে বিষয়টা হিসাবে আমি অনেক কিছু কনসিডার করি। যে কোনো ইন্টেলিজেন্ট মানুষই শুধুমাত্র টাকা দিয়ে নিজেকে বিচার করে, ডেফিনেটলি। নির্বোধ প্রকৃতির লোকই শুধুমাত্র টাকা নিয়ে পড়ে থাকে। ডেফিনেটলি। এখন এই জন্য আমি ফ্যাসিলিটি শব্দটা বলছি, আমি টাকার কথা, স্যালারি। ঠিক আছে, তাহলে আমি মানে বুঝতে ভুল করেছি, আমি হয়তো টাকার অঙ্কটা ভাবছি। আমি স্যালারি বলি নাই, ফ্যাসিলিটি বলছি। তাহলে ক্লিয়ার। এখন উপরের দিকে মানে যখন তোমার স্ট্যাটামের উপর দিকে যাও, এটা ন্যারো হতে থাকে তোমার পিরামিডের মতো একবারে। তো নিচের দিকে যখন তোমার স্কিল প্রদর্শনের যেরকম সুযোগ থাকে, উপরের দিকে আসলে স্কিল প্রদর্শনের সুযোগ থাকে না, এবং জায়গা অনেক কম্পিটিটিভ হয়ে যায়। মানে তোমার জায়গার অপশনগুলো তোমার কাছে ক্লোজ হইতে থাকে আর কি। যেমন ধরো যে যখন একেবারে তোমার ফ্রেশার ছিলাম বা অথবা 2-3 বছর এক্সপিরিয়েন্স ছিল, তখন
প্রতি মাসে জব চেঞ্জ করার ক্যাপাসিটি ছিল, বা বয়স ওইরকম ছিল, ওরকম অফারও থাকতো। এরকম আস্তে আস্তে ক্ষেত্রে যেটা হয় যে এখন যে বয়স আমার, বা যে কাজ দেখি আসলে, সেক্ষেত্রে আমার যেমন সুইচ করার ক্ষেত্রে 1000 বার চিন্তা করতে হবে, আমাকে যারা রিক্রুট করবে তাদেরও কয়েক হাজার বার চিন্তা করতে হবে। কারণ একটা জায়গায় যখন আমাকে কেউ রিক্রুট করবে, যদি রিক্রুট করে, বা আমাকে যে এখানে রিক্রুট যে ভদ্রলোক করেছেন, ওনার তো একটা উদ্দেশ্য আছে, এটা চেঞ্জ করার জন্য করেছেন, যে আমি কিছু চেঞ্জ করে দেবো। এখন এই 1000 বার চিন্তা করতে হবে কেন? কারণ আমি তো কিছু চেঞ্জ করে ফেলবো। আসলে চেঞ্জ করে ফেলার পরে যদি দেখা যায় যে এটা আসলে ইফেক্টিভ হয় নাই, এটা আসলে বুমেরাং হয়েছে, তখন তো এটাকে রিস্ট্রাকচার করা অনেক কঠিন হয়ে যাবে, কারণ ব্যক্তি দিয়ে তো করতে হবে। তো এই তোমার স্পেসিফিক কোশ্চেনে আসি যে যেটা বলতেছো যে তুমি অন্য জায়গায় গিয়ে আমি এর চেয়ে বেটার অপরচুনিটি পাবো না, বেশি ফ্যাসিলিটি পাবো কিনা। বেশি ফ্যাসিলিটি পেতেও পারি, নাও পেতে পারি। কারণ হচ্ছে যে আমাকে যে রিক্রুট করবে তারও 1000 বার চিন্তা করতে হবে, কারণ আমার পজিশনটা তো এন্ট্রি লেভেলে না। না, আমি এটাকে একটা হাইপোথেটিক্যাল কেস বলছি। মানে আপনি যে বললেন না যে আপনি ওটা একটা আসলে সম্পূরক প্রশ্ন হিসেবে করা, যে আপনি বললেন না যখন আপনার মনে হয় আপনি এই কাজের জন্য অপ্রয়োজনীয়। সো মূলত আমি বোঝার চেষ্টা করতেছিলাম যে আপনার সেই কনফিডেন্সটা এখনও নিজের ব্যাপারে আছে কিনা, যে আপনি স্টাক হয়ে যান নাই, আপনি এখনও আসলে যে ফ্যাসিলিটিস বা যে পেরিফেরিতে আছেন, সেম ট্রেডে আপনি ওরকম কোনো একটা চালে আসলে যাইতে পারবেন। ঘুরায় অ্যান্সার দিতে হবে, একদম স্পেসিফিক অ্যান্সার দিতে পারবো না। প্রথমত হচ্ছে আমার কাজটা একেবারেই টেকনিক্যাল, ঠিক আছে, একেবারে বিষয়ভিত্তিক, রেগুলার কোনো হচ্ছে কি বলে ডেবিট ক্রেডিট মেলানোর বিষয় না, একেবারেই টেকনিক্যাল। তো সেক্ষেত্রে যদি ওয়ার্স্ট সিচুয়েশন আসে, তুমি যেটার কথা ইঙ্গিত করছো, যে আমি যদি এটা মনে হয় যে আমার চিন্তাভাবনা করতে হবে, মানে আমার ব্যক্তিগত স্কিলের ব্যাপারে আমার কনফিডেন্স 100%, যে আমি সেট হইতে সময় লাগবে না আমার। তাহলে ওই অপ্রয়োজনীয়তার প্রশ্নটাই কীভাবে আসছো? মানে মনে করেন আমি তো যেহেতু বই লিখি, আমি তো কখনোই বুঝতে পারবো না যে আমার লেখার হচ্ছে না। আমার তো মনে হবে হ্যাঁ আমি তো সুপার লিখতেছি। একইভাবে যে যার জায়গা থেকে তো আসলে সবসময় সে মনে করবেই যে আমি তো খুব আগে গেছি, বা আমি তো খুব পারফর্ম করতেছি, খুব একদম। তাহলে আপনি যে বললেন যে অপ্রয়োজনীয় হব, মানে কি ঘটনা ঘটলে আসলে একজন মানুষ বুঝতে পারবে যে সে অপ্রয়োজনীয় বা সে অপ্রাসঙ্গিক হয়ে পড়তেছে? এটা তো মানুষের পক্ষে কি বোঝার সেই এলেম বা সেই ক্ষমতা কি মানুষের আছে, সে যে অপ্রাসঙ্গিক হয়ে পড়তেছে এই জিনিসটা বুঝতে পারা? এটা যদি বুঝতে না পারে, যদি এই আমি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয় এটা যদি বুঝতে না পারে, তার মানে তো সে অপ্রয়োজনীয় হয়ে গেছে অলরেডি। এটা যদি বুঝতে না পারে যে আমি প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, তাহলে তো সে বহু আগে অপ্রয়োজনীয় হয়ে গেছে। এবং স্পেসিফিক বলি, তোমার বই লেখার ক্ষেত্রে বলছো, বই লেখার ক্ষেত্রে কম্পেয়ার করাটা কঠিন, কারণ তোমার কারো সাথে কম্পিট করতে হচ্ছে না, যে তুমি লিখতে পারছো না বলে সমরেশ মজুমদারকে দিয়ে দিল, অথবা সমরেশ মজুমদার পারছে না বলে শেষেন্দুকে দিয়ে দিল। ব্যাপারটা তো এইরকম না। প্রফেশনাল জায়গায় তো হচ্ছে নিজেকে বিচার করার জায়গাটা খুব সহজ। যখন দেখবো যে আমাকে যে কাজটা অ্যাসাইন করা হচ্ছিল সেটা আরেকজনকে দিয়ে করানো হচ্ছে, টেকনিক্যালি করানো হচ্ছে, আমাকে হয়তো বা ক্লিয়ার করে করানো বলা হচ্ছে না, তো খুব সহজ জিনিস, যে আমি রেগুলার যে কাজগুলোতে ইনভলভ ছিলাম সেগুলোতে ইনভলভ থাকছি না। সহজ, মানে প্রফেশনাল জায়গায় বোঝাটা খুবই সহজ, না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা, তো সেটা তো হচ্ছে যে ম্যানেজমেন্ট যখন তাকে ফিল করায়, বাট নিজে থেকে সেটা ফিল করার কোনো ব্যাপার আছে কিনা? নিজে থেকে তো যখনই দেখা যায় ম্যানেজমেন্ট আলটিমেটলি এই কমোডিটির ভ্যালুটা তো আসলে দর্শক ওরিয়েন্টেড। দর্শক শ্রোতা বা যারা আমাকে দেখছে, আমাকে কিনছে, আমাকে ভোগ করছে, তারা যখন আমাকে তাদের কাজে ইনভলভ করতে চাচ্ছে না, তখন তো আমি অপ্রয়োজনীয়। আসলে বিভিন্ন কোম্পানিতে দেখি যে তারা বলে যে উই আর ফ্যামিলি, তারপর হচ্ছে কোম্পানির সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, এবং সেটার জন্য নানা ধরনের মেকানিজম করে। সো অর্গানাইজেশনের সাথে কি আসলে ইমোশনাল অ্যাটাচমেন্ট যে হয়, এটা কি সত্যি কথা, নাকি এইটাও হচ্ছে এক ধরনের কর্পোরেট ম্যাজিক ওয়ার্ড? একটু গল্প বলি তোমার, বা এই যে ফ্যামিলি যে বলা হয়, ফ্যামিলি কনসেপ্ট, কোম্পানির পক্ষে কি আসলে ফ্যামিলি হওয়া সম্ভব? একটু গল্প দিয়ে শুরু, মানে তোমার কোশ্চেন অ্যান্সার দিই। বাংলা লিগে প্রায় আমি 10 বছর ছিলাম। তোমার প্রথম দিকে কাজ করতে, মানে যদিও রিলেভেন্ট ফিল্ড না, কিন্তু
একেবারে 11 ফেল না বলে, কিন্তু ভালো লাগতো কারণ প্রচুর ট্রাভেল থাকতো, বয়স কম ছিল, বাংলাদেশের সকল জেলায় যাচ্ছি, সকল থানায় যাচ্ছি, খুব ঘুরতে ভালো লাগতো। এই ফ্যান্টাসিটা তো একসময় কমা শুরু করলো। তোমার বছর 6-5 পরে মনে হইলো যে আমি তো আসলে আমার মেধার অপচয় করছি সোজা বাংলায়, এবং একঘেয়ে কাজ আমার ভালো লাগছে না আর, মানে একই কাজ আসলে ভালো লাগতেছে না। তো আমার আসলে এখান থেকে মুক্তি দরকার। তো সম্ভবত 2012-13 দিকে চাকরি খোঁজা শুরু করলাম, যে আমি ততদিনে তো সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। তা আমার চাকরি বাকরি খোঁজার বা সরকারি চাকরির ইচ্ছাও ছিল না আসলে। মাত্র একটা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি, সেটা 27তম BCS। আমি কোনো সরকারি চাকরির পরীক্ষা দিইনি। তো চাকরি রেসপেক্টিভ ট্রেডের চাকরি খোঁজা দরকার, কিন্তু খুঁজতে খুঁজতে অলসতাও আছে, আবার হচ্ছে খুঁজতেছি হিসাব মিলছে না এরকম, বা তারা আমাকে, তখন তো আমার একেবারে এন্ট্রি লেভেলের কাজ করা সম্ভব না, টেলিকম থেকে আসছে বলে আমাকে আবার মিড লেভেলে বসাইতেও চাচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা নিয়ে। যেহেতু চাকরি একটা আসছে ফিক্সড চাকরি বলে ওরকম গরজও কম, এরকম করতে করতে আরও 2-3 মানে 14 বন্ধ কাটাই দিলাম। 14তে বোধ হয় মনিকো নামে, মানে আমাদের বুয়েটের, এখানে আবার ইজম, একই বুয়েটের বড় ভাইয়ের কোম্পানি, অনেক সিনিয়র উনি, 70 ব্যাচের, ওনার ওখানে যাওয়ার কথা। তো পরে কোনো একটা কারণে হিসাব মিলে নেই যে উনি ইমিডিয়েট জয়েন করতে বলছে, আমি করতে পারি না, কারণ তখন মেলা টাকা পয়সা লস হয়ে যায়। বাংলাদেশ থেকে আমাকে 2 মাসের স্যালারি সারেন্ডার করা লাগে, তোমার বোনাস বোধহয় 3টা গ্রস দিতে গেলাম, মানে অনেক টাকা লস হয়ে যায় বসে আসলে। তো তখন আর জয়েন করি নাই। 16তে এসে বাংলা লিঙ্কে একটা আনরেস্ট হয় এমপ্লয়ীদের, একটা যাই হোক একটা ইন্টারনাল প্রবলেম হয়। এর মধ্যে নতুন সিইও এসে গোল্ডেন হ্যান্ডশেক অফার করে, যে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিট সহ, টার্মিনাল বেনিফিট সহ তোমার হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেক অফার করে। ফেব্রুয়ারি মাসের ঠিক এক্সাক্ট তারিখ মনে নেই আমার, 21 বা 22 তারিখ, 9টা থেকে প্রথম দিতে হবে। আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু অ্যাপ্লাইড ফর টার্মিনাল বেনিফিট। একেবারে খুশি আমি দিয়ে তখনও কিন্তু জব কনফার্ম করিনি আমি, কিন্তু আমি সাবমিট করেছি। এবং অ্যাপ্লাই করার পরে বোধহয় টার্মিনেশন হইতে বোধহয় আরও 15-20 দিন বা এরকম, সম্ভবত মার্চের কয় তারিখে বোধহয় আমরা বের হয়েছি। তো বের হওয়ার সময় যেদিন আমরা এক্সিট হচ্ছে, অনেকেই কান্নাকাটি করছে হাউমাউ করে, গলা জড়ায় ধরে। এখন 10 ইয়ার্স, তো অল্প সময় না, অনেকের সাথে রিলেশনটা 10 বছরেরই আসলে। তো আমার কিন্তু সামান্য খারাপ লাগে নাই, মানে আমি কোনো ফিলেই করি নাই যে একটা জায়গায় এতদিন ধরে ছিলাম, আমি মানে বলার জন্য বলছি না, আসলেই ফিল করি নাই। মানে যদি আমার ব্যক্তিগত বিষয়টা বলি, আমি আসলে কাজকে ভালোবাসি, আমি কোনো অর্গানাইজেশনকে ভালোবাসি নাই। আচ্ছা। আর এই যে ফ্যামিলি বা হ্যাঁ, একটা ভালো লাগার জায়গা তো তৈরি হয়, একটা মানে একটা অভ্যস্ততার জায়গায় বলি আর কি। এখন তুমি প্রতিদিন গুল খাও, ইয়ার নিচে রাখো, এটা তুমি অভ্যস্ত হয়ে গেছো না, এটা নেশা হয়ে গেছে না। বিষয়টা এক ধরনের ঘোল লাগা আসলে। আমরা একসাথে প্রতিদিন সকালবেলা এসে কাজ করছি, সবগুলা সেটা মালিক হোক, অন্যান্য সাবঅর্ডিনেট হোক, যাই হোক, সব মিলে সবার সাথে কাজ করি, এক ধরনের অভ্যস্ততা, একটা চেইনের মধ্যে চলে। এর মধ্যে ফ্যামিলির কোনো বিষয় নেই, ফ্যামিলি ডিফারেন্ট জিনিস, ফ্যামিলি হওয়া সম্ভব না। আচ্ছা, আপনি তখন ওই যে ইয়ের কথা, ট্রান্সকমের যে লতিফুল ইসলাম, ওনার কথা বলতেছিলেন, উনি কোনো প্রকার সিগনেটরের মধ্যে 30 বছর ধরে ছিলেন না। আবার আমরা যদি উদ্ভাসের সোহাগ ভাইয়ের করি, উনি দেখা যাচ্ছে যে ওনাকে নিয়ে অনেক গল্প প্রচলিত আছে, যে উনি খুবই ফ্রেন্ডলি, উনি লাইনে দাঁড়ায় উদ্ভাসের পেমেন্ট টিচার ক্লাস নিয়ে উদ্ভাসের পেমেন্ট কালেক্ট করে। সো এরকম অনেক গল্প বিভিন্ন সময় পাওয়া যায়। সো যেটা হয় যে এমপ্লয়ারকে এত ফ্রেন্ডলি যে সে যে এমপ্লয়ার, এটা আসলে মনে হয় না। আমার প্রশ্ন যে এইটাও কি এক ধরনের এমপ্লয়ি ম্যানেজমেন্ট টেকনিক, নাকি আসলেই আপনার কি মনে হয় যে এমপ্লয়ারের কি আসলে এমপ্লয়ির ফ্রেন্ড হওয়া সম্ভব? প্র্যাকটিক্যালি পসিবল না, প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যদি এটা বাই হার্ট যদি এটা ফিল করি আমরা সাপোজ ধরো তোমার কোম্পানিতে আমি চাকরি করছি, আমি যদি তোমার আত্মীয় হয়ে যাই, আমি কাজ করতে, তুমি আমাকে দিয়ে আর কাজ করাতে পারবে না, এটা প্র্যাকটিক্যালি পসিবল না। যদি কাজ করাতে হয়, এখানে একটা চেইন অফ কমান্ডের বিষয় আছে, এটাকে যদি মেনটেন করতে হয়, তাহলে এখানে আত্মীয়তার কোনো জায়গা নেই আসলে। আচ্ছা, সো তাহলে আমি যেটা বলতেছিলাম, এটাও তাহলে এক ধরনের এমপ্লয়ি ম্যানেজ করার একটা টেকনিক। নেগেটিভ অর্থে যদি বলি তাহলে বলবো ভেলকিবাজি। আচ্ছা, আর যদি পজিটিভ বলি তাহলে এটা এক ধরনের মোটিভেশন, যে আমাদের বস অনেক ফ্রেন্ডলি,
বা মোটিভেশন আসলে মোটিভেশন তো লাগে আসলে, মোটিভেশন তো আমরা অস্বীকার করতে পারবো না যে তোমার মালিক হোক বা বস হোক তার কাছে আমার কি পরিমাণ অ্যাক্সেস থাকছে বা তার সাথে সে ইন্টারাকশনটা তো লাগে বিভিন্ন তোমার হচ্ছে কাজের ব্যাপারটাকে সহজ করার জন্য। এটা এক ধরনের মোটিভেশন। এটা এই লাইনে দাঁড়ায় যে অন্য টিচারদের সাথে যে টাকা তো এটা ভেলকিবাজি সোজা বাংলায়। ওকে, সো আপনি যদি মোটিভেশনের কথাই বলেন, এই যে বিভিন্ন মোটিভেশনাল সেশন তো কর্পোরেট কোম্পানিগুলোতে খুব একটা কমন ব্যাপার, লিডারশিপ সেশন, মোটিভেশন সেশন, এগুলোর ইম্প্যাক্ট কি আসলে? এইগুলো কোনো ইম্প্যাক্ট তৈরি হয় নাকি এগুলো হচ্ছে এক ধরনের কি বলে কেপিআই পূরণ করতে হবে তাই করা? দিন শেষে মোটিভেশন লাগবে আসলে। তোমাকে একটা ঘটনা বলি। আজকে আমি একটা প্রজেক্ট থেকে তোমার এই দুপুরের আগে, তোমার এটা ভুলে গেছিলাম আসলে, তো ফোন দেওয়ার আগে মনে হয়েছে যে একটা প্রজেক্টে গিয়েছি যে এই প্রজেক্টে তোমার সেফটি নিয়ে একটা ইস্যু দাঁড়াইছে। তোমার একটা বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘটছে। তো আমরা হিসাব করে দেখলাম এই প্রজেক্টের 1 বছরের মেয়াদে প্রজেক্টে 600 হেলমেট ভেঙে দিছে আমাদের ওয়ার্কাররা, একদম ইন্টেনশনালি ভেঙে দিছে। তার কারণ হচ্ছে আমাদের এখানে যে ধরনের সেফটি মেজার নেওয়া দরকার সে ধরনের সেফটি মেজার নেওয়া সম্ভব হয় না। প্রথমত হচ্ছে যে সেফটির জন্য বাজেট থাকে না, আলাদা করে কোনো বাজেট রাখা হয় না। একটা কাজ আমি করতে মানে একটা কাজের সাথে সম্পৃক্ত হয়েছিলাম, জেনারেল ইলেকট্রিক নামে, এটার অফিস ইন্ডিয়াতে। তো ওনাদের টোটাল বাজেটের মধ্যে 25% সেফটির জন্য ছিল, যে 25% টাকা সেফটির জন্য খরচ করতে হবে। আমাদের এখানে কোনো লোকাল ইয়াতে কোনো রকম সেফটি বলে তোমরা যদি খবর নাও দেখবা যে কোনো সেফটির জন্য আলাদা কোনো টাকা ধরে নেই। তো সেক্ষেত্রে যারা এই ফিল্ডে কাজ করছে তারা যতটুকু পারে ততটুকু নিজের গরজে করছে, অথবা আইনানুগ বিষয়গুলো ঠেকানোর জন্য করছে আসলে। তো যে প্রজেক্টের কথা বলছি এখানে একটু সেফটি নিয়ে করা করেছিল, বাইরে একটু এমএনসির কাজ বলেই করতে হয়েছে। তো এখন আমরা সেফটি অফিসার রেখেছি। সেফটি অফিসার হচ্ছে ওয়ার্কারদেরকে সেফটি জিনিসপত্র মানার জন্য বকাঝকা করছে বা হচ্ছে ফোর্স করছে, বিভিন্ন জায়গায় বিড়ি খাচ্ছে, বিড়ি খাওয়া বন্ধ করে দিচ্ছে ফ্লোরে ফ্লোরে। তো তাদের যে ক্ষোভ, মানে এই যে কনভেনশনাল প্রসেসে তাদেরকে যে প্রেশার ক্রিয়েট করে যে ইয়া করা, তো মানে তারা করতেছে কি, যখন জোর করে করা হচ্ছে তারা করতেছে কি যে এই হেলমেট এগুলো, মানে আমার সেফটি ইকুইপমেন্ট যেগুলো, এগুলো ভেঙে দিচ্ছে। 1 বছরের মধ্যে 600 হেলমেট ভেঙে দিয়েছে। এই ফোর্স করে আসলে করা সম্ভব না, জিনিসটা করতে হবে মোটিভেশন দিয়ে, যতটুকু করা যায়। তাদেরকে রাগারাগি করে, এটা শুধু ওয়ার্কারদের ক্ষেত্রে বলছি না, এটা আমাদের যে রেগুলার যারা ইঞ্জিনিয়ার আছে, অফিসার আছে, ম্যানেজার আছে, তাদেরকেও আসলে মোটিভেশন দিয়েই প্রপার লাইনে রাখতে হবে। এটা এফেক্টিভ আসলে। এই যে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাব বা রাওয়া ক্লাব বলেন, ঢাকা ক্লাব বলেন, রোটারি ক্লাব বলেন, বোট ক্লাব বলেন, এই যে বিভিন্ন ক্লাবগুলো, এইসব ক্লাব তো মূলত নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যেই বানানো নাকি? সো এই নেটওয়ার্কিংগুলা যখন আমি করতেছি, মনে করেন যে বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে গিয়ে আমার সাথে আপনার পরিচয় হলো, সো তখন তো আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে যে একে কীভাবে কাজে লাগানো যায়। আমিও চিন্তা করবো যে আপনার কাছ থেকে কী সুবিধা নেওয়া যায়। তাহলে এই যে বিভিন্ন যে ক্লাব টাবগুলো, এই নেটওয়ার্কিং হাব, এই নেটওয়ার্কিং হাবগুলোর মধ্যে যে আলাপগুলো, তাহলে কি পুরোটাই কি তাহলে কৃত্রিম, নাকি এইখানে আসলে কোনো রকম কোনো সেন্টিমেন্ট বা ইমোশন কাজ করার কোনো স্কোপ আছে? এইসব ব্যাপারটা তো ব্যাকএন্ডে আছেই। ধর বুয়েট গ্র্যাজুয়েট ক্লাব, বুয়েট বলেই তো আমরা, না হলে তো আমরা শুধু গ্র্যাজুয়েট ক্লাবই করতাম। আমরা যে কোনো রহিম করিম যে আসবে সেই ক্লাবের মেম্বার হয়ে যেত। বুয়েট নামটা তো দিছি ইজম, এর মধ্যে একটা রেসিজম তো আছেই। তো ওটাকে টার্গেট করেই তো করা। আর এখানে ওই টান তো আছেই। আর বাকি বিষয়টা তোমার এক একজন একভাবে, তোমার ক্লাবগুলোতে আসলে এক একজন, কেউ আসে হচ্ছে কার্ড খেলতে, কেউ মদ খাইতে, হয়তো নেটওয়ার্কিং, এক একজন শেষ পর্যন্ত গোল তো নেটওয়ার্কিং। দিন শেষে হচ্ছে এর মধ্যে বিনোদনের সাথে দেখা সাক্ষাৎ হয়। এইটা একেবারে স্পেসিফিক এখনই এই লোক কাজে লাগবে এরকম ব্যাপারটা এরকম না। এই দেখা সাক্ষাৎটা, এই যে নেটওয়ার্কিংটা তৈরি হতে হয় কি যে কোনো না কোনো সময় যে কেউ কাজে লাগবে, এবং এটা কাজে লাগছে আসলে।
আমারও যেমন বিভিন্ন জনকে কাজে লাগছে, বিভিন্ন জন আবার আমাকে কাজে লাগাচ্ছে। তো এটা নেগেটিভলি নেওয়ার কিছু নেই। আমাদের বিশেষ করে বুয়েটের সবাই যেটা বলে আর কি, আমি পার্সোনালি যেটা ফিল করি, আমাদের সবচেয়ে বড় প্রবলেম আসলে কমিউনিকেশন। আমরা হচ্ছে প্রপার কমিউনিকেট করতে পারি না, মানে আমাদের অনেক জায়গায় পিছায় থাকার এটা একটা বড় কারণ। তো এই নেটওয়ার্কিং হাবটা ইফেক্টিভ, কিন্তু একটা নিজেদের মধ্যে হলো, যদিও আমরা চেইন ভাঙতেছি না, নিজেদের মধ্যেই করছি, অ্যাটলিস্ট অভ্যস্ততাটা তৈরি হচ্ছে যে কমিউনিকেট করতে পারছি আমরা। আচ্ছা, তাহলে যদি এইভাবে দেখি যে একটা হচ্ছে আপনি কর্পোরেট রিলেশনশিপ বলি, আর একটা হচ্ছে যদি পার্সোনাল রিলেশনশিপ বলি, আপনার এলাকার একটা সিনিয়র ভাই যাকে আপনি চিনেন হচ্ছে যখন আপনার বয়স 11 বছর তখন থেকে, তার সাথে আপনার যে রিলেশনশিপ, আর আপনার সাথে 35 বা 36-এর পরে কারোর সাথে যদি ঘনিষ্ঠতা হয়, লাইক যদি আমি রোজেল ভাইয়ের কেসটা ধরি, যেহেতু রোজেল ভাইয়ের সাথে আপনি একসাথে বিড়ি সিগারেট খান মাঝে মধ্যে, এখন অবশ্য সিগারেট মানে ছেড়ে দিয়েছেন, তোমার ফর ইউর কাইন্ড ইনফরমেশন প্রায় 1 বছরের বেশি হলো আমি লম্বা সময় ছেড়ে দিয়েছি, সেটা আলাদা প্রসঙ্গ। সো এই ওনার সাথে তো 35-এর পরে আপনার দেখা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে যার সাথে আপনার 35-এর পরে দেখা হয়েছে কোনো একটা সূত্রে, পারপাস সূত্রে, বা যদি আপনার সাথে আমার কেসটা ধরি, যে আমার সাথে যদি আপনার হয়তো ঠাকুরগাঁওয়ে থাকাকালে বা ঢাকা কলেজে পরিচয় হইতো, তখন আপনার সাথে আমার বড় ভাই ছোটো ভাই যে সম্পর্কটা, যেহেতু আপনার সাথে একটা কাজের সূত্রে আমার পরিচয় হয়েছে, সো আমি বা রোজেল ভাই কি আপনার ওই 11 বছর বয়সে দেখা সিনিয়র ভাই বা ঢাকা কলেজের জুনিয়রের সাথে যে সম্পর্ক হিসেবে কাজ করে, 35-এর পরে দেখা হওয়ার ওই সম্পর্কটা কি আসলে ওইভাবে কাজ করবে? এইটাই কি তাহলে পার্সোনাল রিলেশনশিপ আর কর্পোরেট রিলেশনশিপের পার্থক্য? প্রথমত হচ্ছে সকল রিলেশনের মধ্যে স্বার্থ আছে, এমন কোনো রিলেশন নাই। অনেকে বলে যে শুধুমাত্র মা এবং সন্তানের, মানে সন্তানের প্রতি মায়ের যে রিলেশনটা, এটার মধ্যে কোনো স্বার্থের ইস্যু নাই। বাকি সকল রিলেশনের মধ্যে সবই কি তাহলে কর্পোরেট রিলেশন? স্বার্থ সংশ্লিষ্ট রিলেশন, কর্পোরেট বলা যাবে না, কিন্তু সকল রিলেশনের মধ্যে স্বার্থের একটা গন্ধ আছে, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। শেষে এখন যে লোকটার কথা বলছো, যে যার সাথে আমার 20 বছর আগে রিলেশন ছিল, এখন ধরো যে সময়ের বিষয়, এখন যে 20 বছর আগে এই ভদ্রলোকের সাথে আমার রিলেশনটা হয়তো 2 বছর ছিল, এখন রোজেল ভাইয়ের সাথে আমার, সরি একটু রিভার্স করি, 20 বছর আগে ভদ্রলোকের সাথে রিলেশন ছিল 8 বছর, রোজেল ভাইয়ের সাথে আমার রিলেশনটা 8 বছর। এই 20 বছর আগের ভদ্রলোকে আমার এখন কাজে লাগছে না, বা আমি তার কোনো কাজে আসছি না। এখন রোজেল ভাই আমার কাজে আসছে, আমি ওনার কাজে আসছি। রিলেশনের মূল ভিত্তি এটাকে অস্বীকার করার কোনো কারণ নাই, এটা মানতে হবে। শুধু না বললে আমি হচ্ছে বনিতা করা হবে সোজা বাংলায়। তবে কিছু কমফোর্টেবিলিটির জায়গা থাকে, যেমন হচ্ছে রোজেল ভাইয়ের কথা যদি বলো, রোজেল ভাইয়ের প্রতি আমার এক ধরনের ভালো লাগা আছে, মায়া আছে, সোজা বাংলায় যদি বলি। শুধুমাত্র প্রফেশনাল কারণেই ওনার সাথে আমি কথা বলি, ব্যাপারটা এরকম না। আমি একেবারে 100% প্রফেশনাল লোক, একদম যদি বলো যে মাথার চুল থেকে পা পর্যন্ত আমি প্রফেশনাল একেবারে। এর বাইরেও কিন্তু আমার একটা আলাদা লাইফ আছে, যেমন ধরো যে আমি আমার স্কুলের গ্রুপ এখনও মেনটেন করি, আমি প্রতি সপ্তাহে আড্ডা দিই, আমি কলেজের গ্রুপ আলাদা করে মেনটেন করি, ভার্সিটির গ্রুপ আলাদা করে মেনটেন করি, এর মধ্যে প্রফেশনাল একটা গ্রুপ মেনটেন করি। যেমন ধরো তুমি রোজেল ভাইয়ের কথা বলছো, রোজেল ভাই, আতিক ভাই, এদের সাথে আমি রেগুলার ক্লাবে যাই। এইটা কিন্তু শুধুমাত্র না, ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে লেনদেন বা হচ্ছে প্রফেশনাল বিষয় থাকে না। এর এক ধরনের ভালো লাগার বিষয় আছে। তোমার আতিক ভাই আর রোজেল ভাই দুইজন দুই ট্রেডের লোক, দুই প্যাটার্নের লোক, যেহেতু তাদের দুজনের নাম বলছো, তাদের প্রতি এক ধরনের মায়া আছে, সোজা বাংলায় বলি, ভালো লাগা আছে। আমার প্রতি তাদের আছে কিনা জানি না, কিন্তু তাদের প্রতি আমার আছে। আমি কমফোর্ট ফিল করি তাদের সাথে আড্ডা দিতে, কথা বলতে। প্রফেশনাল রিলেশনের বাইরেও একটা রিলেশন আছে। আচ্ছা, সো এই যে এটা মানে কর্পোরেশনে যখন দেখা যাচ্ছে যে একটা দীর্ঘ সময় করার পর যখন হচ্ছে লোকজন চলে যায়, আপনি যেটা বলতেছিলেন যে মানুষের, আপনি হচ্ছে কাজের সাথে হয়, আপনার অর্গানাইজেশনের প্রথম হয় না। সো একইভাবে যখন হচ্ছে যে মানে মানুষের সাথে মানুষের যে রিলেশন, এটা কি শুধুমাত্র কাজ দিয়ে আসলে হয়? মানে মানুষ তো নিশ্চয়ই রোবট না। সো তাহলে একটা সম্পর্কে এই মানে পুরনো সম্পর্ক, যেমন
ভাই বোনের সম্পর্ক, বন্ধু সম্পর্কে যেরকম একটা মান অভিমানের ব্যাপার থাকে, কিন্তু কর্পোরেট রিলেশনে কি সেই মান অভিমানের ব্যাপারটা আসলে কাজ করে, নাকি হচ্ছে যতদিন কমফোর্ট ফিল করছে শুধু সেই কয়দিন, কমফোর্ট হয়ে গেলে তখন আর মানে অভিমানের কোনো বিষয় এখানে কাজ করে না? ব্যক্তিগত ট্রেডের বাইরে তো যাওয়া সম্ভব না, নিশ্চয়ই মানবীয়নের বিষয় থাকে। তবে কর্পোরেট জায়গায় বা প্রফেশনাল জায়গায় যেটা হয়, আজকে যে প্রয়োজনের জন্য আমার বন্ধু, কালকে সে শত্রু, কালকে এসে আরেকজনের, যে দুইজন শত্রু ছিল সে আবার নিজেরা যেটা বন্ধু। তো এই রিলেশনটা প্রয়োজন থেকে, তো এই কাজেই এইটার সাথে আমাদের পার্সোনাল রিলেশনটাকে রিলেট করার সুযোগ নেই, কারণ রিলেশনটা তৈরি হচ্ছে প্রয়োজনের জায়গা থেকে। আমি শুরু থেকে যে গল্পটা দিয়ে তোমাকে শুরু করেছিলাম যে প্রফেশনাল জায়গায় কোনো বন্ধু হবে না, রিলেশনটা এনিমি অথবা নট এনিমি টাইপের। এই আমাদের সবার টার্গেট থাকে এটাকে নট এনিমি পর্যায়ে রাখার জন্য, হেলদি রাখার জন্য, মানে এটাই হেলদি রিলেশন, এর বাইরে সম্ভব না। আর ব্যক্তিগত প্রফেশনাল জায়গায় ব্যক্তিগত রিলেশনের যেটা বলতেছো, যে যখন আচরণ একই ট্রেটের হয় বা ভালো লাগার, সাপোজ ধরো তুমি বই লেখো, আমি বই পড়তে পছন্দ করি, তোমার সাথে অটোমেটিক আমার একটা লিঙ্ক হয়ে যাবে। এই লিঙ্কটা পার্সোনাল জায়গাতে হয়েছে। সাপোজ ধরো যে তুমি একদম ধার্মিক লোক, তুমি আমাকে নামাজ পড়তে দেখলেই তোমার ভালো লাগবে, মনে হবে তুমি একটা আত্মিক রিলেশন আমার সাথে খুঁজে পাবা। তো প্রফেশনাল জায়গাটা তো এরকম, যদি একজন নামাজ পড়তে যায়, আরেকজন ভাববে, যদি না সেও যদি না হয় আর কি, মানে যদি ইসলাম ধর্মের সেও যদি নামাজি হয়, তো মনে করবে যে না, আমরা তো আসলে একই প্যাটার্নের লোক, দুইজনেই নামাজ কালাম পড়ি। তো এরকম প্রফেশনাল জায়গায় শুধু নামাজের ধর্মের ব্যাপারটা বলছি আমি, অন্যান্য আরও অনেক কিছু আছে যে কমন ইন্টারেস্ট যদি ম্যাচ করে, ঘুরতে পছন্দ করে। যেমন ধরো যে এর মধ্যে রিসেন্ট যে প্রফেশনাল জায়গায় যেটা হয়েছে, যে এখন আমার যে ব্যক্তিগত কাজের জায়গা, আমি কলিগদের সাথে ঘুরতে গিয়েছি, ব্যাচেলর গিয়েছি, আমরা ফ্যামিলি নিয়েও গেছি, আমরা বেশ কয়েকজন কলিগের সাথে বেশ কয়েকটা ট্যুর করেছি। তো এটা তো যখন কমন ইন্টারেস্টগুলো ম্যাচ করে, তখন আসলে প্রফেশনাল জায়গার বাইরেও একটা ভালো লাগে বা একটা মায়া তৈরি হয়ে যায়। আচ্ছা, যদি আপনার কথাটাকে সামারাইজ করি, তাহলে কি জিনিসটাকে এইভাবে দেখা যায়, যতদিন আসলে আমরা স্টুডেন্ট আছি ততদিন পর্যন্ত আমাদের যে রিলেশন, সেটা হচ্ছে একটা মোটামুটি ন্যাচারাল স্পন্টেনিয়াস রিলেশন। এরপরে যে রিলেশন, এটা প্রায় পুরোটাই হচ্ছে বেসড অন নেসেসিটি, প্রয়োজনের উপরে রিলেশন। তো তাইলে সেটাকে রিলেশনশিপ না বলে সেটাকে যদি লিঙ্ক বলি, বা সেটাকে যদি একটা কমিউনিকেশন বলি, তাহলে সেটা কি ডিফার করার সুযোগ আছে? মানে যেখানে দুটার পারপাস আলাদা, সব কিছু আলাদা, সেটাকে একই রিলেশনের আন্ডারে রাখার তাহলে যৌক্তিকতা কোথায়? দুইটা তো আসলে ডিফারেন্ট জিনিস, একই রাখার তো কোনো সুযোগ নাই। আমি শুরুতেই তোমাকে বলেছি যে বন্ধুত্ব ব্যাপারটাই প্রফেশনাল জায়গায় সম্ভব না, তার আগ পর্যন্ত হবে। তার যতক্ষণ পর্যন্ত স্বার্থের বিষয়টা থাকবে না, ততক্ষণ পর্যন্ত শুধু বন্ধুত্ব হবে, এরপরে আর বন্ধুত্ব হবে না। আচ্ছা, সো আপনার সাথে আলোচনা ভাই শেষের দিকে আমি শুধু আপনার কাছে লাস্টে যেটা জানতে চাবো, যে তাহলে আমরা যখন কর্পোরেট রিলেশন শব্দটা জেনে এত আলাপ করলাম, সেইটা বললে আসলে আপনার মাথায় কী ইমেজ আসে? মানে যখন আপনি শুনেন যে কর্পোরেট রিলেশনশিপ, এটা শোনা মাত্র আপনার মাথায় আসলে কোন ইমেজ আসে? মানে একই হাতে, হ্যাঁ, মানে কোন ইমেজ দেখেন? যেমন আমি দেখি হচ্ছে যে ল্যাপটপ, মুখ সামনে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে কোনো একটা সিনিয়র আপু, আমি এই পাশে বসে গপ্প করতেছি, তারা নিয়ে হচ্ছে ক্যারেক্টার বানাবো, এটা হচ্ছে তার সাথে আমার কর্পোরেট রিলেশনশিপ। আপনি কি দেখেন? আপনি তো নিশ্চয়ই সিনিয়র আপু দেখেন, আপনি তো অন্য কিছু দেখেন। হ্যাঁ, আমি অবশ্যই অন্য কিছু দেখি। আমি দেখি হচ্ছে একদল ভেড়ার পাল। আচ্ছা, সামনে একজন দৌড়াচ্ছে, বাকিরা তার পিছনে দৌড়াচ্ছে। আচ্ছা, সো তাহলে কি আপনি মানুষ হিসেবে পেসিমিস্টিক ধরনের, মানে ভেড়ার পাল, মানে এতক্ষণ আপনি যেরকম ইয়েতে ছিলেন, যতটা কিছুটা ডিফেন্সিভ ধরনের ছিলেন, শেষ শব্দটাতে গিয়ে তো আপনি একটু বেশ অ্যাগ্রেসিভ একটা বললেন। না, মানে ভেড়া বলাতে হয়তো বা তোমার মনে হয়েছে যে এটাকে নেগেটিভ বলবো। নেগেটিভ না, অ্যাগ্রেসিভ বলছি। না, নেগেটিভ অথবা অ্যাগ্রেসিভ হোয়াটএভার যেটা বলছে, আমি আসলে বলতে চাইছি যে আমরা আসলে একটা সিস্টেমের একটা খুঁটি মাত্র আর কি, সবাই এই সিস্টেমের মধ্যে দিয়ে চলছি। মানে ভেড়ার পালটা বলছি এই কারণে যে ভেড়ার মুভমেন্ট খেয়াল করেছো, একই লাইনে চলে, কিন্তু
যে একজন সামনেটা যেদিক দিয়ে যাবে অথবা যদি একটা নদী পার হয় একটা খাল পার হয় প্রথমটা যেভাবে লাভ দিবে পরেরগুলো সবগুলো একইভাবে দৌড়ে দিবে। এখন মেষশাবক শব্দটা আমি প্রায় ব্যবহার করি বিভিন্ন লেখায়। তো এখন ভেড়ার পালটা আসলে নেগেটিভ অর্থে বলিনি, আমি বলছি যে জাস্ট খালি একই দিক নির্দেশনায় চলে, একদম টপ টু বটম হচ্ছে এক ধরনের চেইন, এই চেইনে চলে আসলে সব। মানে সেইখানে তাহলে কি স্বকীয়তা বলতে কিছু থাকবে না, সবাই তাহলে একটা ওই ডাইস যেরকম গার্মেন্টসে যেরকম ডাইস বানায় সেই ডাইসে সব করে, স্বকীয়তা নাই, মানে একটা থেকে আরেকটা আলাদা করা যায় না। সো তাহলে কি আপনারও ইমেজে হচ্ছে সবাই হচ্ছে তাহলে মানে কোনো স্বকীয়তা নাই, মানে আলাদা করে আইডেন্টিফাই করা যাচ্ছে না, সবাই একটা ডাইসের মধ্যে এরকম। বেসিক ছকটা ভাঙা যাবে না, বেসিক ছক ভাঙলে অর্গানাইজেশন ভেঙে যাবে। একই কাজ, সাপোজ ধরো যে তোমাকে বললাম হচ্ছে গরু রচনা লিখতে, ঠিক আছে, ধরো এরকম 5 জনকে বললাম হচ্ছে গরু রচনা লিখতে। এখন তুমি গরুর রচনা লিখলে আরেকজন ভেড়ার লিখলে তো হবে না, গরুর রচনা লিখতে হবে। তুমি কারো গরুর খুরের বর্ণনা দিতে পারো, কেউ মাথার বর্ণনা দিতে পারে, কেউ চুলের বর্ণনা দিতে পারে, বা বর্ণনা এক একজনের একরকম হতে পারে, কিন্তু মেইন টপিকটা একরকম থাকতে হবে। তুমি তোমার স্পেসিফিক কাজটাকে বিভিন্ন প্যাটার্নে করতে পারো, কিন্তু ওই কাজটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, অনেকক্ষণ গল্প হলো, আপনি হচ্ছে কি খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জর্জিনা আপুর কথা চিন্তা করতে করতে শেষ করে দিই। নাম হচ্ছে শুধু নামের কারণেই অ্যাট্রাক্টেড হয়েছে, এই তো। হ্যাঁ মূলত আর কি। হ্যাঁ, মানে তার চেহারাও আমি ভুলে গেছি, সে তো আমার চেনার কোনো কারণ নেই, সে কোন দেশে আছে তাও যায় না, বাট জিরন ব্যাচের কেউ নিশ্চয়ই তাকে চেনে। থ্যাংক ইউ ভেরি মাচ। চা খান, আমি শেষ করি। যদিও কর্পোরেট রিলেশন নিয়ে কথা বলতেছিলাম, বাট আমার মনে হয়েছে যে এখানে কর্পোরেট রিলেশনের আন্ডারে যে স্ট্রাকচার, কালচার, সিস্টেম, গ্যাপ, এই ধরনের অনেক বিষয় নিয়ে আসলে আলাপ করা হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং টপিক আমার আলাপ করার ইচ্ছা ছিল, কিন্তু করে নাই, যে এই যে বিভিন্ন বইতে যে বিভিন্ন আন্ডার টেবিল ডিলিংয়ের কথা থাকে, আন্ডার ইনভয়েস, সেই টপিকগুলো করা যেত, কিন্তু আসলে যেটা হয়েছে যে এই ভিডিওর একটা বড় প্রবলেম হচ্ছে সব প্রমাণ থেকে যায়। সো এইসব নিয়ে প্রশ্ন করলে দেখা যাচ্ছে যে এইগুলো নিয়ে আবার কে কোনো ইস্যু বানায়। যদিও লোকজনকে আমি পাত্তা দিতে চাই না, কিন্তু ভিডিওতে আসলে পাত্তা দেওয়া লাগে। ফলে আন্ডার ইনভয়েস বা আন্ডার টেবিল ডিলিংয়ের যে ইস্যুটা, সেটা নিয়ে কোনো একদিন একটা আলাদা শো কারোর সাথে করার ইচ্ছা আছে, তখন হয়তো এই বিষয়গুলো আরও কথা হবে। বাট স্টিল একটা মাত্র নাম থেকে যে একটা লম্বা জার্নি এবং যে গল্প, সেইখান থেকে আমার মনে হয় শেষ পর্যন্ত যে আমাদের যে উপলব্ধি এবং যে ইমেজ, যে বিভিন্ন কনস্ট্রাকশন, কম্পোজিশন, সেটা হয়তো অনেক জায়গায় মিনিংফুল, অনেক জায়গায় হেলদি, এবং যে জায়গাগুলো গ্রে ছিল সেই গ্রে এরিয়াগুলো মিলিয়ে সামগ্রিকভাবে যে রিলেশনশিপের যে আন্ডারস্ট্যান্ডিং, সেখান থেকে হয়তো নতুন কিছু ইনসাইট বা ডাইমেনশন পাওয়া গেছে। সো আজকের মতো আলাপ শেষ। যদি জর্জিনা আপুকে কেউ করেন, চিনে রাখেন, তাহলে বলেন যে তার কারণে একটা বিষয় আমি কোনো একদিন করছিলাম। সবাইকে ধন্যবাদ।